সো আজকে আমরা পড়ব নিউটনস লস অফ মোশন। এই মোশন কথাটা আমরা আগে শুনে এসেছি, ওয়ান ডাইমেনশনাল মোশন, তাই তো? তার মানে নিশ্চয়ই কিছু কোলিনিয়ার মানে কিছু রিলেটেড ব্যাপার আছে এর সাথে ওয়ান ডাইমেনশনাল মোশনের। সেটি আমরা এখন জানবো যে ফার্স্টে কি পার্থক্য আর কি সিমিলারিটি রয়েছে ওয়ান ডাইমেনশনাল মোশন আর নিউটনস মোশনের মধ্যে। আমাদের না ফিজিক্স পড়তে গেলে সবার ফার্স্টে একটা জিনিস বুঝতে হবে, কিওয়ার্ডস। মানে ঠিক কি কি কিওয়ার্ডস আমাদের জানা দরকার, ঠিকই কি কি কিওয়ার্ডস আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে আছে। এবার কেন বলো তো, কারণ প্রত্যেকটা বই প্রত্যেকটা চ্যাপ্টার অনেক ভাস্ট। আমাদের যদি জিস্ট করতে না পারি তবে আমাদের কম্পিটিটিভ বলো যে কোনো এক্সাম ক্লিয়ার করতে বলো তবে সহজে হবে না। আমাদের মাল্টিপল টাইমস অফ রিভিশন দিতে হবে, বারবার রিভিশন দিতে হবে। তার জন্য আমাদের দরকার সঠিক কিওয়ার্ড অ্যান্ড প্রত্যেকটা চ্যাপ্টারের সঠিক মাইন্ড ম্যাপ। সো আমরা জানবো আজকে মোশন। এবার ওয়ান ডাইমেনশনাল মোশন আর এখানে নিউটনস লস অফ মোশন কি পার্থক্য? ওয়ান ডাইমেনশনাল মোশনে ওয়ান ডাইমেনশনাল মোশন আমাদের বলে কোনো মোশনের এফেক্ট। কি এফেক্ট? ধরো একটা গাড়ি ইনিশিয়াল ভেলোসিটি মনে করো 20 মিটার পার সেকেন্ড ও 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এক্সেলারেশন নিয়ে একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে পৌঁছলো, ঠিক আছে? তার মানে তুমি এখান থেকে বুঝতে পারছো যে একটা নির্দিষ্ট টাইম, আমি আরো আরো ভেঙে বলছি ব্যাপারটা। মনে করো ইউ হ্যাঁ মনে করো ইউ মনে করো 20 মিটার পার সেকেন্ড, এটা মনে করো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, একটা সার্টেন টাইম অবধি চলেছে মনে করো 3 মিনিট। লেট আস কনসিডার, আমার ইচ্ছে মতো ধরে নিয়েছি। তবে এখান থেকে একটা সার্টেন আমরা ইকুয়েশন জানি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। ওখান থেকে আমরা নির্দিষ্ট এস পাবো, তাই তো? আমি ওয়ান ডাইমেনশনাল এগোচ্ছি না, আমি বোঝাচ্ছি যে নিউটনস লস অফ মোশন আর ওয়ান ডাইমেনশনাল মোশনের মধ্যে ঠিক এক্স্যাক্টলি কি পার্থক্য। তো এখান থেকে আমরা সার্টেন একটা এস পাচ্ছি। তার মানে আমরা কি বুঝলাম? কিছু সার্টেন ইউ এর জন্য, কিছু সার্টেন এ এর জন্য অ্যান্ড একটা সার্টেন টাইম অবধি চলার জন্য আমরা একটা ডিস্টেন্স কভার করেছি। তার মানে একটা এফেক্ট বোঝা গেল। আমরা চোখের দেখাতে বুঝলাম যে গাড়িটা এখান থেকে এত দূর গেল, এটা এফেক্ট। কিন্তু ঠিক কি কারণবশত, কোন ফোর্সের জন্য আমরা এত দূর পৌঁছতে পারলাম, কি কিসের কারণ, এই কারণটা জানার জন্য আমরা নিউটনস লস অফ মোশন পড়বো। তার মানে কি বুঝলাম আমরা, কি বুঝলাম? ওয়ান ডাইমেনশনাল মোশনটা এফেক্ট বোঝাচ্ছে, ঠিক ভাইস ভার্সা নিউটন লস অফ মোশনটা কি বোঝাচ্ছে? কজ। কিসের কজ? এই যে এটার কজ, এইটা তো যাচ্ছে কিন্তু এটার পিছনে কারণটা কি, আমরা আজকে এটা পড়বো, কারণটা কি। আমাদের প্রত্যেকটা জিনিসের মোটিভ ক্লিয়ার থাকা দরকার যে এক্স্যাক্টলি আমরা কি পড়ছি আর কি পড়বো আমরা, ঠিক আছে? বেশ, তো নিউটন লস অফ মোশনে আমরা বুঝলাম এই। এবার এই মোশন রিলেটেড জিনিসগুলো নিউটনের আগেও দুটো সায়েন্টিস্ট বলে ফেলেছে। ভুল বলেছে নাকি ঠিক বলেছে সেটা আমরা আসছি। তো সবার ফার্স্টে এটা তোমরা বলতে পারবে নিউটন লস অফ মোশন ঠিক কোন কোন সময়ের টাইমে মানে এই লসগুলো বেরিয়েছিল, জানো কি তোমরা? সেটা হচ্ছে খুব আগে, এই আমি যদি খুব একটা ভুল না হয় 1687-এর দিকে, তার মানে খুব আগে, তাই তো? ওই টাইমটাতে তুমি দেখবে পুলি প্রবলেম, এই পুলি প্রবলেমগুলোতে যেগুলো থাকে সেখানে বাদর ঝুলতে দেখা যায় বা অন্যান্য জিনিস ঝুলতে দেখা যায়। তার মানে ওখানে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট তখনও হয়নি, তাই তো? যাই হোক, হলো। তো সবার ফার্স্টে এই নিউটন লস অফ মোশনের বলার আগেও একজন দার্শনিক ছিলেন, ফিলোসফার, যিনি এই মোশন রিলেটেড জিনিস তুলে ধরেছিলেন। তার নাম হচ্ছে অ্যারিস্টটল। নাম শুনেছো তোমরা সবাই? অ্যারিস্টটল, যিনি ফিলোসফার ছিলেন, উনি বলেছিলেন যে কোনো একটা বডি, ধরে নিচ্ছি, আর সব থেকে বড় বিষয় ফিজিক্স পড়তে গেলে কিন্তু তোমাদের ইমাজিনেশনটা খুব বাড়াতে হবে। মানে ভুল ঠিক আর অ্যাটেন্টিভ হতে হবে, মানে শুধু শুনে গেলাম কিছু বলছি না হবে না, অ্যাটেন্ড করতে হবে, মানে ডিবেটে জড়াতে হবে, সব কিছু করতে হবে, তাহলে অটোমেটিক্যালি তোমরা গ্রো করে যাবে, ঠিক আছে? বেশ, তো অ্যারিস্টটল বলেছিলেন যে কোনো একটা অবজেক্ট আমি যদি গড়িয়ে দিই, তবে যতক্ষণ না পর্যন্ত ওটার উপরে কোনো এক্সটার্নাল ফোর্স আমি না দেব, ওটা সারা জীবন ধরে চলতে থাকবে না, বা সারা জীবন ধরে রেস্টও থাকবে না। মানে আমি যদি বাংলা ভাষায় বলি, উনি বলেছিলেন
যে কোনো একটা অবজেক্ট ওর ওপর যদি এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করা হয় তবে গিয়ে সে থেমে যাবে। মানে উল্টোটা বলেছে, ভেবে দেখো, কোনো একটা অবজেক্ট রয়েছে যার মাস হচ্ছে এম, ওর ওপর যদি এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়, ওর স্টেট এখন কি আছে, মানে এখন কি স্টেটে আছে, ও এখন রেস্টে আছে, ও মোশনে নেই। তো বলা হয়েছে ও যদি রেস্টে থাকে তবে ও মুভ করবে, ঠিক আছে বুঝতে পেরেছি। কিন্তু আর ও যদি মুভ করতে থাকে আর ওর ওপরে যদি ও কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয় তবে ও থেমে যাবে। এটাই তো হচ্ছে আমাদের চোখের সামনে। কিন্তু ভেবে দেখো একটা জিনিস, আমি যদি কোনো একটা বলকে গড়িয়ে দিই, ও নিজের থেকে থেমে যাচ্ছে, কিসের জন্য থামছে? গ্র্যাভিটেশনাল পুল, আরও ফ্রিকশনাল ফোর্স, আরও আরও আছে, আরেকটা রয়েছে এয়ার রেজিস্ট্যান্স, তাই তো? বেশ, তার মানে এত কিছু এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ওর স্টেটটাকে চেঞ্জ করার জন্য। ও যদি রেস্টে থাকে মানে ওর স্টেটটাকে হ্যাঁ চেঞ্জ করার জন্য, এক্স্যাক্টলি তাই। আমি আরো এরপরে এই অ্যারিস্টটলের পরে ও একটা ভুল বলেছিল, যেটা মানে ও উল্টোটা বলেছিল, যে তখনকার টাইম মনে আলাদা। তারপরে আরো একজন সায়েন্টিস্ট রয়েছে, তার নাম হচ্ছে গ্যালিলিও। আমি বুঝবো এটা চেঞ্জ করতে বলেছিল কিভাবে জানি, এখান থেকে। বেশ, তারপর আরো একজন সায়েন্টিস্ট রয়েছে যার নাম গ্যালিলিও। দেখো এগুলো কিন্তু ইন্ট্রোডাক্টরি ক্লাস, মানে আমি ফার্স্ট একটা ওভারভিউ দিচ্ছি যে আমরা কি পড়তে চলেছি, মোশন এলো কোথা থেকে, কেন ওই টাইমে নিউটনকে ভগবান বলা হতো, কেন নিউটন ওই টাইমে ভগবান বলা হতো, এইসব জিনিসগুলো এলো কোথা থেকে, নাহলে কিউরিসিটি জেনারেট হবে না, তাই না? ওই গদ্দরা পড়াশোনার মতন মনে হবে যে ওই টিপিক্যাল মুখস্থ করবো বা কমপ্লিট এক্সাম ক্লিয়ার করতে হবে, সবই বুঝলাম, কিন্তু তৈরি তো হতে হবে কিউরিসিটিটা, তাই না? তো গ্যালিলিও বলেছিল, গ্যালিলিও তো খুব এক্সপেরিমেন্ট করতো, ওই এক্সপেরিমেন্টের মাধ্যমে বুঝেছিল যে না, একটা জিনিস রয়েছে, জিনিসটা হচ্ছে ও একটা এরকম স্লোপ করেছিল, এই স্লোপের উপর একটা পাথর রেখে দিয়েছিল, পাথর বলো বল বলো, মনে করে মাস এম। এবার এই স্লোপটা খুবই স্মুথ ছিল, আমি মেনশন করে দিচ্ছি সুপার স্মুথ। এবার তোমাদের কি কোনো আইডিয়া আছে সুপার স্মুথ মানে কি বোঝায়? একেবারেই একদম স্মুথেস্ট সারফেস। এর মানে কি জানো, এর ফিজিক্যাল এর এক্সিস্টেন্স কি? এর ফিজিক্যাল এক্সিস্টেন্স হচ্ছে এটা ফ্রিকশনলেস নিয়ারলি। কিন্তু তখনকার টাইমে, ওই গ্যালিলিওর টাইমে ফ্রিকশন কথাটা তখন আবিষ্কার হয়নি, কারণ তখনও তো নিউটন আসেনি। তো ফ্রিকশনলেস এই কথাটা খুব গুরুত্বপূর্ণ এই সারফেসের জন্য। হ্যাঁ, ফ্রিকশনলেস মানে এর মধ্যে কোনো রকমই ফ্রিকশন নেই, কোনো রকম বাধা নেই, এরকম একটা সারফেস তৈরি করেছে। তার মানে এই এমটা যখন এই বরাবর নিচে আসবে, ওর টেন্ডেন্সি কি থাকবে? ওর টেন্ডেন্সি থাকবে অ্যাটলিস্ট এই হাইট অব্দি পৌঁছানো, কারণ ফ্রিকশন নেই তো কিছু। ও এখান থেকে আসবে, এ এত দূর উঠবে। এবার গ্যালিলিও এখানে শেষ করেনি, এখান থেকে মোশনের কথাটা আসছে। ও বলেছে না, আমি এত দূর রাখবো না, আমি করবো কি, আর একটু স্লোপটাকে নিচু করে দেবো, স্লোপটাকে নিচু করে দেবো। এবার বলো তো কি হবে? ওর মধ্যে এখনো ফ্রিকশনলেস ব্যাপারটা রয়েছে এই সারফেসটার মধ্যে, তবে কি হবে, বলটা আসবে ঠিক এত দূর উঠে যাবে। তো ও এক্সট্রা এতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, কারণ ওর টেন্ডেন্সি রয়েছেই, ও উপরে উঠবেই, কারণ ওর ওর তো ভেলোসিটি ড্রপ হচ্ছেই না কোথাও। ভেলোসিটি ড্রপ কেন হয় এখানেও? ফ্রিকশনের জন্য হয়, সব থেকে বড় কারণ গ্র্যাভিটেশনাল পুল তো বটেই, কিন্তু ফ্রিকশনের জন্য। যত মসৃণ, যত স্মুথ রাস্তা হবে তত দূর যাবে বলটা, আর যত এবড়ো খেবড়ো হবে তত কম যাবে দূর, তাই তো? খুব বেসিক একটা ব্যাপার। তো সেই জন্য এখানে বলে দেওয়া হয়েছে যে এটা একদম ফ্রিকশনলেস, তার মানে ও এত দূর হাইট অব্দি পৌঁছবেই, কোনো রাস্তাই নেই ওর কাছে। ও বলেছে, গ্যালিলিও বলেছে যে আচ্ছা ধরে নেওয়া যদি যায়, আমি এত দূর না রেখে আমি যদি এটাকে পুরো স্ট্রেট লাইন করে দিই, তবে কি হবে? সুপার স্মুথ আর স্ট্রেট লাইন। কিন্তু বলটা তো এখনো বুঝতে পারছে না, ওর তো টেন্ডেন্সি রয়েছে যে ও এত অব্দি উঠবে। ও ভাবছে কোথাও না কোথাও গিয়ে যে আই থিঙ্ক এত দূর উপরে উঠে যাবে পরে, যদি আমি পেয়ে যাই ওই হাইটটা। কিন্তু দুর্ভাগ্যবশত ওই বলটা চলে যাচ্ছে, মানে স্ট্রেট লাইন চলেই যাচ্ছে। এখান থেকে জিনিসটা তৈরি হয়েছে যে কোনো একটা বডির মধ্যে ওর যে মোশন, মানে ওর ওর যে স্টেটটা রয়েছে, ওই স্টেটটা বজায় রাখার টেন্ডেন্সি ওই বলটার মধ্যেই, মানে নিজস্ব প্রত্যেকটা প্রত্যেকটা অবজেক্টের প্রত্যেকটা অবজেক্টের ওর স্টেট বজায় রাখার এই রেসপন্সিবিলিটিটা ওর নিজের। ও চায় যে ওর স্টেটটাও ধরে রাখতে চায়, কিন্তু ফর সাম রিজন, ফর সাম এক্সটার্নাল ফোর্সেসের জন্য ও পারে না সেটা ধরে রাখতে। আমরা এখান থেকে এটা বুঝতে পারলাম। এই দিন সেই দিন
ওই আবিষ্কারটা হলো সেটা হচ্ছে ইনার্শিয়া। ইনার্শিয়া মানে তো এটাই, কোনো একটা বডির নিজের ধর্ম, নিজের মানে কি বলবো, নিজের স্টেটটাকে ধরে রাখার যে দায়িত্বটা, নিজের স্টেটটাকে ধরে রাখার যে ক্যাপাসিটিটা, ওটাই তোর ইনার্শিয়া। ইনার্শিয়া কথাটা শুনেছো তোমরা আগে? এই যে এইভাবে তৈরি হয় জিনিসগুলো, ইনার্শিয়া। খুব বেসিক থেকে বোঝাচ্ছে যে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার, একদম ক্ল্যারিফাই হয়। কারণ যদি জিনিসগুলো ক্ল্যারিফাই না হয় তা তোমরা অবভিয়াসলি ব্যাপার তোমরা ইমপ্লিমেন্ট করতে পারবে না, এরকম রিলেটেড প্রবলেম করতে পারবে না। ঠিক আছে, তখন আসলো ইনার্শিয়া। এবার ইনার্শিয়ার পরে নিউটন এলো। এই গ্যালিলিওর পরে নিউটন এলো। নিউটন এসে বুঝলো যে ইনার্শিয়াও রেডি আমার জন্য, অ্যান্ড আগের যেটা টপিক বলেছে যে বল, ভুল টপিক বলেছে যে অ্যারিস্টটল, সেটাও রেডি। তো এখনো একটা নিউ প্রপার্টি আনলক করতে যাচ্ছে, সেটাকে বলা হয় হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স, নিউটনিয়ান মেকানিক্স যেটা। আচ্ছা, সেটা এখন ও আবিষ্কার করেছে নিউটনিয়ান মেকানিক্স ওর নিজের নামে। কি বলেছে ও বলছি, তবে বুঝতে পারলেই ওর হিস্ট্রিটা, যে কেন নিউটন এতদূর এলো, ইনার্শিয়া কবে এলো, কে ইনার্শিয়া ফার্স্টে ইনভেন্ট করলো, ইনভেন্ট বলতে কে উল্লেখ করলো সব ফার্স্ট ইনার্শিয়াটা, তারপরে অ্যারিস্টটলের রোল কি ছিল এই জায়গাটায়, বুঝতে পারলে এইটুকু বেশ। এবার নিউটন এলো, নিউটন এসে বলল যে যদি কোনো বডি স্টেট যা খুশি থাকুক, ওর বডি স্টেট যা খুশি থাকুক, ও রেস্টে থাকুক বা মোশনে থাকুক, বুঝবে কথাটা, ও রেস্টে থাকুক কিংবা মোশনে থাকুক, ওর ওপর যদি কোনো রকম এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না হয়, তবে ওর স্টেট চেঞ্জ হবে না। পরিষ্কার একটা কথা, যেটা বলেন নিউটনের ফার্স্ট ল। আমি পরে আরো বিশদে এগোবো, কিন্তু একটা ওভারভিউ নিয়ে নাও। নিউটন এলো, আসার পরও বুঝলো যে 1687 ছিল তখন, 1687-এ ও বুঝলো যে এরকম একটা জিনিস তৈরি করা যেতে পারে। আর তখন বললো যে একটা বডি, ওর যে স্টেট রয়েছে সেটা স্টেটে চেঞ্জ হবে না যতক্ষণ না পর্যন্ত, আনলেস অ্যান্ড আনটিল, যতক্ষণ না পর্যন্ত বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। বেশ, এবার আমরা কি জানবো বলতো, এখন আমরা পড়বো যে ফোর্স। কারণ এখানে তুমি বুঝতে পারছো যে পুরোপুরি মোশনটা কি রিলেটেড, ফোর্স রিলেটেড। যতক্ষণ না পর্যন্ত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ততক্ষণ মোশন হবে না, বা মোশন যদি হয়েও থাকে যতক্ষণ না পর্যন্ত এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ওর স্টেট চেঞ্জ হবে না। তার মানে কি বুঝলে এখান থেকে, তার মানে কি বুঝলে, কোনো একটা বডি, ওর মাস এম, ওর স্টেট, চেঞ্জ অফ স্টেট, আরো ভালো যদি বলি চেঞ্জ অফ স্টেট, চেঞ্জ অফ স্টেটের পুরো রেসপন্সিবিলিটি কার, পুরো রেসপন্সিবিলিটি ফোর্সের। তার মানে একাই ফোর্স দায়িত্ব নিয়েছে যে ওর স্টেট চেঞ্জ করবে, তাই তো? ভুল বলেছি? বেশ, এবার আমাদের জানতে হবে এই যে ফোর্স আমরা জানছি, ফোর্স কয় প্রকার। হ্যাঁ, এতটাই বিশদে জানবো আমরা। কেন? আমরা এই চ্যাপ্টারটাই রেসপন্সিবল, যতক্ষণ না পর্যন্ত আমরা মোশনে যতগুলো টপিক আছে, ফোর্সে যতগুলো টপিক আছে, যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারছি ততক্ষণ চ্যাপ্টারটাকে আমরা ছাড়বো না, এই চ্যাপ্টারকে আমরা ছাড়বো না। বেশ, ফোর্স, ফোর্স কয় প্রকার মেনলি, এখন প্রচুর ডিবেট চলে এই সায়েন্টিস্টদের মধ্যে এই জিনিসটা নিয়ে। তবু মেনলি ফোর্স দু প্রকার, জানো কি তোমরা কি কি? একটা হচ্ছে টাচেবল টাইপের, যেটা টাচ করা হচ্ছে না, ঠিক আছে, আনটাচেবল। একটা হচ্ছে টাচেবল। একটা হচ্ছে আনটাচেবল ফোর্স, একটা টাচেবল ফোর্স। আনটাচেবল ফোর্স কি কি হতে পারে তোমাদের আইডিয়া আছে কোনো? উইন্ড, উইন্ড ফোর্স বটে, কিন্তু তুমি ভাবো একটা জিনিস, এই যে উইন্ড ফোর্স যে জেনারেট করছে ওটা কিসের জন্য জেনারেট হচ্ছে? ওটা তো ওয়েদারের জন্য হচ্ছে। তো ডাইরেক্টলি আমি বলতে পারি না উইন্ড একটা ফোর্স, ওই ফোর্সেরও কিছু কারণ আছে, যেটা পৃথিবী ঘুরছে, পৃথিবীর চারিদিকে যে ওয়েদারটা আছে সেটার জন্য রেসপন্সিবল, ক্লাইমেটের জন্য রেসপন্সিবল। তো প্রাইমারি ফোর্স কি কি হতে পারে যেটার জন্য, যেটা পুরোপুরি প্রাইমারি? আমরা বলতে পারি গ্র্যাভিটেশনাল ফোর্স প্রাইমারি বটে, গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স। আমরা পুরো এই চ্যাপ্টারটাকে কিন্তু পুরো নিচড়ে নেব একদম, ঠিক আছে? গ্র্যাভিটেশনাল ফোর্স। বেশ, আর কি ফোর্স জানা আছে আমাদের যেটা টাচ হয় না?
দুটো চুম্বককে যদি আমরা একসাথে আনার চেষ্টা করি, দুটো যদি নর্থ পোল আর নর্থ পোল হয়, ওরা আসবে একসাথে, ওদের টেন্ডেন্সি থাকবে দূরে যাওয়ার। তার মানে এটাও আনটাচেবল টাইপের, টাচ হচ্ছে না এটা, তাই তো? তার মানে আমরা বলতে পারি ম্যাগনেটিক ফোর্স, তাই তো? ম্যাগনেটিক ফোর্স একটা আনটাচেবল ফোর্স। আরও যদি জানি আমরা ভালো মতন হবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হতে পারে। কেন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স জানো তোমরা? এটা ক্লাস 12-এ পড়বে যদিও, এটা এখন আমি বলছি না এই জিনিসটা। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, বেশ। এবার যেটা আমরা এই চ্যাপ্টারে পড়বো, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টাচেবল ফোর্স। এগুলো তুমি নোট করতে পারো তোমরা, ঠিক আছে? বা আমি এর চ্যাপ্টার শেষে আমি একটা মাইন্ড ম্যাপ, একটা জিস্ট করে দেবো, যেটা তোমরা যাতে এক পেজের মধ্যে থাকে আর তোমরা যাতে মাল্টিপাল রিভিশন করতে পারো। দেখো, আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারকে ছাকতে হবে, ছেকে যেটা 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 খুব দরকার সেটা আমাদের রাখতে হবে। আননেসেসারি যেগুলো দরকার নেই সেগুলো মাথা রেখে কী করবো আমরা? হ্যাঁ, সেগুলো পড়ার জন্য, যে নলেজের জন্য নিয়ে নিলাম, কিন্তু যেটা দরকার একদম পুরো জিনিসটা, সেই জিনিসটা দরকার আমাদের, সেই জিনিস শিখে নেবো, ঠিক আছে? সো টাচেবল ফোর্স, এই টাচেবল ফোর্সটা কি কি? একটা আছে টেনশন, নাম শুনেছো টেনশন? এই টেনশন না কিন্তু, টেনশন। টেনশন মানে কি বাংলা ভাষায়? টান, তাই তো? টান। 2 নাম্বার জানো তোমরা কি? আচ্ছা আমি বলছি, একটা হচ্ছে টেনশন, 2 নাম্বার হচ্ছে স্প্রিং ফোর্স। স্প্রিং ফোর্স আছে না, আমি যদি স্প্রিংকে এরকম করে চ্যাপটে দিই, ও টেন্ডেন্সি যাবে দূরে চলে যাওয়ার, তাই তো? যত প্যাচটা যত বেশি থাকবে তত ওর টেন্ডেন্সি বেশি থাকবে। জায়গাটা পরে, এটা অন্য জিনিস। স্প্রিং ফোর্স। আরেকটা আছে জানো, নর্মাল রিয়াকশন। নর্মাল রিয়াকশন জানো কি নর্মাল রিয়াকশন? আচ্ছা আমরা আসছি, ওই জিনিসগুলো তো আসবো। আরেকটা হচ্ছে নর্মাল রিয়াকশন। নর্মাল রিয়াকশন তো কি কি বললাম? টেনশন, নর্মাল রিয়াকশন, স্প্রিং ফোর্স। আরও একটা আছে যেটা দরকার নেই আপাতত, এই 3টে সব থেকে বেশি দরকার, ঠিক আছে? বুঝতে পেরেছ? তো এতটুকু সাম আপ করি একবার, জাস্ট শর্টে সাম আপ করি। তো সবার প্রথমে শুরু হলো অ্যারিস্টোটল দিয়ে। অ্যারিস্টোটল এলো, আসার পর বললো যে না, হয় কি, এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করার দরকারই পড়ে না। ওর বডিটা, মানে বডি যে আছে, ওর টেন্ডেন্সি থাকে মোশন থেকে রেস্টে চলে যাওয়া। কারণ তো দেখছে এটা, মোশন থেকে রেস্টে চলে যাওয়ার টেন্ডেন্সি বডির মধ্যেই থাকে, আর রেস্ট থেকে মোশনে চলে যাওয়ার বডির টেন্ডেন্সি বডির মধ্যেই থাকে। এটা অ্যারিস্টোটল বলেছে, যেটা ভুল। ওই জন্য ওটাকে কি ফ্লেসি নাকি একটা বলে, যে আমি জানি। তারপরে গ্যালিলিও বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে বুঝলো যে না, ওই স্লোপের ব্যাপারটা, যদি স্লোপ যদি সুপার ফ্রিকশন, একদম ফ্রিকশনলেস হয়ে থাকে, তবে কি হয়, স্মুদারই হয়। তো ওখান থেকে জানতে পারলো ইনার্শিয়া ব্যাপারটা। তার মানে গ্যালিলিও ফার্স্ট ইনার্শিয়া কথাটা তুলেছে। তারপরে নিউটন এলো, নিউটন এসে বুঝলো যে ঠিক আছে, একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে একটা বডি ততক্ষণ পর্যন্ত রেস্টে থাকবে যতক্ষণ না পর্যন্ত ওর ওপরে কোনো রকম এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, আর মোশনে থাকবে ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত ওর উপরে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। যেমন স্পেসে যেটা হয় আর কি, জানো তোমরা? জানো কি স্পেসে কি হয়? স্পেসে তুমি জানো একটা জিনিস, যদি তুমি স্পেসে, মনে করো তুমি স্পেস স্টেশনে বসে আছো, কোনোভাবে তুমি বাইরে বেরোলে, বাইরে বেরিয়ে একটা বল, মনে করো একটা হালকা বল, বল তো নিচে পড়বে না, কোনো গ্র্যাভিটেশনের পুল নেই, বলটাকে তুমি জাস্ট টাচ করে দিলে, এরকম করে টাচ করে পাঠিয়ে দিলে, ও কোনোদিন আর থামবে না যতক্ষণ না পর্যন্ত ওকে আটকানো হচ্ছে। কেন থামবে না? কারণ এই যে নিউটনের ফার্স্ট ল অ্যাপ্লাই হচ্ছে, কোনো বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, যার জন্য ওর স্টেট কোনো চেঞ্জ হচ্ছে না, তাই তো? আর ওকে যদি রেস্ট অবস্থা দাঁড় করে দেওয়া হয়, তবে ও সারা জীবনই রেস্ট থাকবে। কেন? ওই সেম কারণ, বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না। তবে আমরা বল, টেনশন এটা হচ্ছে স্প্রিং ফোর্স, ঠিক আছে? তারপরে আমরা কি জানলাম? তারপরে জানলাম যে তার মানে চেঞ্জ অফ স্টেট, কোনো একটা অবজেক্টের স্টেট চেঞ্জ হওয়াটা ডাইরেক্টলি রেসপন্সিবল টু ফোর্স। তারপর আমরা ফোর্সের বিভিন্ন প্রকার জানলাম, এটা টাচেবল, এটা আনটাচেবল, তাই তো? টাচেবলের মধ্যে জানলাম কি, টেনশন, স্প্রিং ফোর্স, নর্মাল রিয়াকশন। এখানে কি জানলাম? এখানে জানলাম গ্র্যাভিটেশনাল পুল বা গ্র্যাভিটেশনাল ফোর্স, তারপরে ম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তাই তো? ঠিক আছে, এরপরে আমরা প্রসিড করছি। আচ্ছা, এটাকে আমি চেঞ্জ করবো। এবার এবার আমরা জানবো এই ফোর্সের একটা পার্ট
সেটা হচ্ছে নর্মাল রিয়াকশন। নর্মাল রিয়াকশন, নর্মাল কি? নর্মাল হচ্ছে পারপেন্ডিকুলার। জানো কি এটা? নর্মাল মানে পারপেন্ডিকুলার। বেশ বেশ ভালো কথা। এবার বলেছি যে নর্মাল রিয়াকশন, তার মানে নিশ্চয়ই কোনো অ্যাকশনের ব্যাপার রয়েছে, যার জন্য রিয়াকশন কথাটা বলেছি। নয়তো আমি বলতে পারতাম নর্মাল অ্যাকশন, নর্মাল রিয়াকশন বলেছি। দেখো আমি এইভাবে কেন পড়াচ্ছি যাতে তোমাদের মনে থাকে জিনিসগুলো, যদি নাম শুনলেই মনে পড়ে যায় যে এই জিনিসগুলো কি, একদম ক্লিয়ার থাকে, ক্রিস্টাল ক্লিয়ার। ঠিক আছে, তো পারপেন্ডিকুলার টু দা বলতে পারি সারফেস, কারণ সারফেসে পারপেন্ডিকুলারই হয় জেনারেলি। মোর ওভার perpendicular, perpendicular to the point of contact। আরো বলছি, ওটাতে আসছি কেন পয়েন্ট অফ কন্ট্যাক্ট। perpendicular to the surface and perpendicular to the point of contact। বেশ, ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা, এর আগে মানে একটা ছোট জিনিস পড়িয়ে নিতে হতো তোমাদের সুবিধার জন্য। এখানে একটা ছোট্ট করে একটা জিনিস লেখো, গ্র্যাভিটেশনাল ফোর্স। আচ্ছা, আমি দাঁড়িয়ে আছি, আমি ফোর্স দিচ্ছি কি কোনো? আমি ফোর্স তো দিচ্ছি, আমি বলছি। হ্যাঁ বলছি কেন, দেখো এইরকম করে অ্যাটেন্টিভ হতে হবে কিন্তু। ভুল বলো ঠিক বলো ম্যাটার করছে না, জাজমেন্ট করার মতন কেউ বসে নেই। আলটিমেটলি সবাই মিলে এখানে কম্পিটিটিভ এক্সাম হোক কি যে কোনো এক্সাম হোক, ভালো এক্সাম ক্লিয়ার করার জন্য বসে আছি আমরা সবাই। তোমাদের অ্যাটেন্টিভ তোমাদেরই হতে হবে, অ্যাটেন্টিভ থাকতে হবে, পার্টিসিপেট করতে হবে। ভুল ঠিক ম্যাটার করছে না। সো গ্র্যাভিটেশনাল ফোর্স, আমি একটা ফোর্স দিচ্ছি বটে, কেন দিচ্ছি আমি আসছি। আচ্ছা, আমি যদি কোনো একটা ওয়েট মেশিনে দাঁড়াই, একটা ওয়েট দেখাবে সার্টেন 65 কেজি মনে করি, একটা 65 কেজি, এটা কি আমার? এটা ওয়েট না? ওয়েট। আচ্ছা, আমি এখানে দাঁড়িয়ে আছি, ভালো মতন বুঝবে কথাটা। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি তো উড়ে যেতে পারতাম। আমি দাঁড়িয়ে আছি কিসের জন্য? কে টানছে আমাকে? গ্র্যাভিটি। কোন দিকে টানছে? আর্থ, তো আমি আর্থের উপরে দাঁড়িয়ে আছি, আর্থের সেন্টারের দিকে, তাই তো? মানে এর মানে কি? এর মানে হলো প্রত্যেকটা বস্তুকেই, যা বস্তু আছে, যতগুলো বস্তু আছে, প্রত্যেকটা বস্তুকে আর্থ ওর সেন্টারের দিকে টানছে, কি তাই তো? সেন্টারের দিকে টানছে। বেশ, তাহলে আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি, আমি একটা ফোর্স দিচ্ছি, তাই তো? ফোর্স দিচ্ছি, কিন্তু আমি মাটির ভিতরে পুরো ঢুকে পৃথিবীর তলায় চলে যাচ্ছি না। কেন যাচ্ছি না? তার মানে নিশ্চয়ই কোনো একটা ফোর্স রয়েছে যেটা আমাকে উপরে দাঁড়াতে সাহায্য করছে। সেটা কি? সেটা এই ফ্লোরটা। তার মানে আমি ঠিক যতটাই ফোর্স দিচ্ছি, ফ্লোরটাও আমাকে ঠিক ততটাই ফোর্স রিটার্ন করছে। আমি অ্যাকশন দিচ্ছি, ও রিয়াকশন দিচ্ছে। দেখো আসছি কিন্তু আমি ঘুরে ফিরে রিয়াকশনের দিকে আসছি, নর্মাল। এবার নর্মাল কেন? আমি তো পারপেন্ডিকুলারই আছি। ভেবে দেখো, ফ্লোরটা যদি বেস হয় আর আমি তো পারপেন্ডিকুলার, তার মানে আমি পারপেন্ডিকুলার দাঁড়িয়ে আছি ফ্লোরের সাথে। তাহলে ব্যাপারটা হয়তো এরকম না, নর্মাল রিয়াকশন। আলটিমেটলি আমার দাঁড়ানোটাও এক প্রকার নর্মাল রিয়াকশন। আমি যে 65 কেজি যে ফোর্সটা দিচ্ছি, সেটা কি আমার ফোর্স? ভেবে দেখো তো। আরেকটা ভালো জিনিস এখান থেকে, যে জিনিসগুলো মানে ভেবে দেখার বিষয়। আচ্ছা, তুমি একটা ওয়েট ফিল করো না? তুমি যে দাঁড়িয়ে আছো, তুমি কিছু তো একটা ফিল করো যে তুমি, তোমার এক্সিস্টেন্স রয়েছে, তোমার ওয়েট রয়েছে, কিছুটা ফিল করো। ভারী হালকা ম্যাটার করে না, কিছুটা ফিল করো। আচ্ছা, সেটা কি তোমার, মানে সেটা কি তোমার ফোর্স, নাকি সেটা তোমার রিয়াকশন? মানে তুমি যে এখানে দাঁড়িয়ে আছো ফ্লোরের ওপরে, তুমি যে ফোর্সটা দিচ্ছ, ঠিক সেই ফোর্সটা তুমি রিটার্ন পাচ্ছ, তাই তো? এটাকে নিউটনের থার্ড ল বলে। আমি এখানে এটা তো আসবো, কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স জানার জন্য এই বেসিক আইডিয়াটুকু দরকার আমাদের। ঠিক আছে, সো আমি মনে করি 65 কেজি নিচের দিকে দিচ্ছি, তো ইন রিটার্ন আমি সেম পাবো, কারণ নিউটনের থার্ড ল বলেছে যে প্রত্যেকটা ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, বিপরীত। বেশ, তো আমি যেই ফোর্সটা নিচের দিকে দেবো সেই ফোর্সটাই উপরের দিকে পাবো। ঠিক আছে, আমি যে 65 নিচের দিকে দেই, 65 উপরের দিকে পাবো।
তার মানে আমি যে পাচ্ছি ওয়েট দেখতে যে পাচ্ছি সেটা আমার অ্যাকশন না, সেটা আমার রিয়াকশন, তাই তো? এই জিনিসটাই সব ক্ষেত্রে হয়, সব ক্ষেত্রে এই জিনিসটা মানে তোমরা যখন পুলি প্রবলেম করবে, মেন তো দেখো যত কম্পিটিটিভ এক্সাম আছে এই নিউটন লস অফ মোশন থেকে বেশি ক্রিটিক্যাল পুলি প্রবলেম আসে, পুলি প্রবলেম, ব্লক প্রবলেম, এইসব জিনিসই আসে, যেখানে হচ্ছে এই নিউটনের থার্ড ল আর নিউটনের সেকেন্ড ল কাজে লাগে, ঠিক আছে? সো ধরো যেটা পড়াচ্ছিলাম, হ্যাঁ, ধরো এরকম একটা স্লোপ রয়েছে, এই স্লোপে একটা 2 কেজি একটা অবজেক্ট রয়েছে, মাস, ওকে? এই 2 কেজি মাস যে রয়েছে, এই 2 কেজি যে মাস রয়েছে, এর এমজিটা কোন দিকে কাজ করবে? এর এমজিটা, এটা তো পৃথিবী নয়, এটা কি পৃথিবী? না, পৃথিবীতে এটা যেটার উপরে এই অবজেক্ট, এই স্লোপটা রয়েছে এক্স্যাক্টলি, তখন তো এই বরাবর কাজ করবে সেন্টারের দিকে, সেন্টার এখানে। বুঝতে পেরেছো? যদি কোনো রকম ছোট থেকে ছোট কনফিউশনে থাকে বলবে আমাকে, ঠিক আছে? তো ওর এমজিটা, এমজি মানে কি? ওয়েট, তাই তো? ওর ওয়েটটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে, সরাসরি নিচের দিকে। কেন? সেন্টার তো এখানে রয়েছে, আর প্রত্যেকটা অবজেক্টকে টানার ক্ষমতা রয়েছে পৃথিবীর। তো 2 কেজি, বেশ বুঝলাম। আচ্ছা, কিন্তু ভাববার বিষয়টা হলো এখানে, সেটা হলো এই ব্লকটা, আমি এখনই এসছিলাম যে নর্মাল রিয়াকশনে আমি বলেছিলাম পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, হ্যাঁ, পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, মোর ওভার পারপেন্ডিকুলার টু দ্য, কি বলেছিলাম, পয়েন্ট অফ কন্ট্যাক্ট। পয়েন্ট অফ কন্ট্যাক্ট মানে কি? এই যে এটা পয়েন্ট অফ কন্ট্যাক্ট, এই পুরো স্লোপটার মধ্যে শুধু এইটুকু পয়েন্ট অফ কন্ট্যাক্টে রয়েছে, তাই তো? আমি কিন্তু এইটুকু নিয়ে আলোচনা করবো নর্মাল রিয়াকশনে, আর কিছু না। এখানে তো নেই না ওর কানেকশন, ওর কানেকশন শুধু এইটুকুতে রয়েছে, তাই তো? ঠিক আছে, তো নর্মাল টু দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট, বেশ। তার মানে ও এখানে কিছু একটা অ্যাকশন দিচ্ছে, যেটার জন্য সেম অ্যামাউন্টের রিয়াকশন এই বরাবর পাবে, তাই তো? কোনো কনফিউশন এইটুকুতে আগে কোনো রকম? ও যেই অ্যাকশনটা এই বরাবর দিচ্ছে এই বরাবরই হবে, কিন্তু এই বরাবর হবে না। কেন হবে না? কারণ নর্মাল তো, নর্মাল রিয়াকশন সবসময় নর্মালি কাজ করে, তাই তো? তো যেই ফোর্সটা বা যেই অ্যাকশনটা ও এই বরাবর দেবে, ঠিক সেই এক রিয়াকশনটাও এই বরাবর পাবে, তাই তো? তো আমি যদি বলি এখানে এন, তো এখানেও এনই হবে। আমরা এন ফর নর্মাল রিয়াকশন দিই, ঠিক আছে? তো এখানে যদি এন হয় এখানেও এনই হবে, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। বলতে পারবে না এটা যে একটা একটাকে ক্যান্সেল আউট করে, ক্যান্সেল আউট কিন্তু করে না। কেন করে না বলতে পারবে তোমরা? কেন করে না ক্যান্সেল আউট? তো খুব ছোট ছোট জিনিস, কিন্তু খুব ছোট ছোট জিনিস ম্যাটার করে, খুব ছোট ছোট জিনিস। কেন করে না নর্মাল ক্যান্সেল আউট, কেন করে না? কারণ হচ্ছে দুটো কিন্তু আলাদা অবজেক্ট, এটা অবজেক্ট মাস আর এটা কিন্তু স্লোপ, দুটো কিন্তু একই বডি না। এবার কি হয়, এই অবজেক্টটা ওকে এনফোর্স দিচ্ছে যে সেম দিক, কিন্তু এ আবার মানে এই স্লোপে এইটুকু পোর্শন অবজেক্টটাকে এদিকে এনফোর্স দিচ্ছে। মানে দুটো আলাদা অবজেক্ট দুজন দুজনকে এনফোর্স দিচ্ছে। মানে আমি তোমাকে যদি আরো ভালো মতন বুঝাই, আমি আর আর্থ, আমি আর্থকে এনফোর্স দিচ্ছি, আমার 65 কেজি ওয়েট, আমি 65 কেজি ওয়েট আর্থকে দিচ্ছি। যদি আর্থও আমাকে সেম ওয়েট 65 কেজি উপরের দিকে দিত, তাহলে আমার তো জিরো ওয়েট হতো। তার মানে জিরো ওয়েট তো হয় না, হয় কি? আমাকে জিরো ওয়েট নিশ্চয়ই না, আমি আলটিমেটলি আমার ওয়েট পাচ্ছি কিন্তু জিরো ওয়েট না। তার মানে এটা থেকে কি বুঝলে? দুটো আলাদা আলাদা অবজেক্ট, দুটো আলাদা আলাদা অবজেক্ট, একটা পৃথিবী একটা আমি, ঠিক আছে? আমি যদি ওকে 65 কেজি নিচের দিকে দেই, ও আমাকে 65 কেজি উপরের দিকে দেবে বটে, কিন্তু দুটোকে ক্যান্সেল আউট করবে না। যার জন্য যদি ক্যান্সেল আউট করে দিত, তাহলে এর নেট ওয়েট তো জিরো হয়ে যেত, তাই তো? সিমিলারলি এখানেও দুজন দুজনকে ক্যান্সেল আউট করবে না। যেই এনটা আমাদের দরকার, সেই এনটা আমাদের লাগবে, সেই এনটা আমরা পাবো, কিন্তু ক্যান্সেল আউট হবে না, ঠিক আছে? কোশ্চেন আসতে পারে তোমাদের মধ্যে এই জিনিসটা যে স্যার একটা একটার বিপরীত দিকে আছে, তার হিসেব মতন তো যদি এইটাও এন হয় এটাও যদি এন হয়, তাহলে একটা একটাকে তো ক্যান্সেল আউট করে দেওয়া উচিত, কিন্তু করছে না। কেন করছে না? এই যে এই কারণে,
ছোট কারণে, ঠিক আছে? বেশ, প্রসিড করব। এরপরে টেনশনে আগাই আমি এখন, ঠিক আছে? টেনশন খুব একটা বড় রোল প্লে করে টেনশনটা। সেটা হচ্ছে টেনশন মানে আমি কি বললাম, টান, তাই তো? টান, বেশ, এই কথাটা মনে রাখবে। কেন টান বললাম? কারণ হচ্ছে ধরো এটা সিলিং, এখান থেকে একটা অবজেক্ট ঝুলছে নিচের দিকে, একটা অবজেক্ট ঝুলছে নিচের দিকে, এর 2 কেজি, এই 2 কেজি অবজেক্টটা ঝুলছে একটা রোপের মাধ্যমে। এই রোপটাকে মানে একদম এটা একটা খুব ক্রুশিয়াল একটা ইনফরমেশন, এই রোপটা মাসলেস। কেন বলবো মাসলেস? তার পিছনেও কারণ রয়েছে, অ্যান্ড ফ্রিকশনলেসও বটে। মাসলেস অ্যান্ড ফ্রিকশনলেস কেন রয়েছে? খুব বড় একটা বার্নিং ডিজায়ার আছে পিছনে মাসলেস অ্যান্ড ফ্রিকশনলেস করার। বলছি তো 2 কেজি ওয়েট, 2 কেজি ওয়েট মানে কি? ওর একটা ফোর্স ডাব্লিউ ইকুয়ালস টু 2 কেজি নিচের দিকে কাজ করছে, তাই তো? নিঃসন্দেহে কাজ করছে নিচের দিকে। এবার এই অবজেক্টটা তো ইকুইলিব্রিয়ামে আছে, হিসেব মতন যদি শুধুমাত্র ডাব্লু নিচের দিকে কাজ করার হতো তাহলে তো অবজেক্টটা উপরে দড়িটা ছিঁড়ে নিচের দিকে পড়ে যেত, কিন্তু পড়ছে না তো। ওই অবজেক্টটা রেস্ট আছে, ওর স্টেটটা চেঞ্জ হচ্ছে না। তার মানে কি? তার মানে নিশ্চয়ই একটা সেম ফোর্স উপরের দিকে কাজ করছে, তাই তো? বুঝবে, সেম ফোর্স উপরের দিকে কাজ করছে, যেটার জন্য ওই অবজেক্টটা ইকুইলিব্রিয়ামে আছে। অবভিয়াসলি ব্যাপার, এটাকে আমরা বলি টি, এটাই হচ্ছে টেনশন। বুঝতে পারলে টেনশনটা তবে কি? এবার একটা খুব ভালো মনে রাখার উপায় হলো টেনশনের ডিরেকশনটা। তোমরা সবসময় তো এরকম করে এত মানে প্রবলেমের মাঝখানে এতগুলো তো মাথায় থাকে না, তো টেনশনটা সবসময় এরকম করে রাখবে, কোনো একটা অবজেক্টের টেনশনের ডিরেকশন তার বিপরীত দিকে হবে। মানে এর বিপরীত দিকে টেনশন, মানে এর থেকে উল্টো দিকে, এর থেকে উল্টো দিকে। বুঝতে পেরেছো কি বললাম? তার মানে এই অবজেক্টটা টেনশন হবে এদিকে, এই সিলিং এর জন্য, কারণ এই সিলিং এ ঝুলিয়ে রাখছে মানে রশিটা দিয়ে, তার মানে ওখানে একটা টান কাজ করছে। বুঝতে পারছো? এই যে সিলিংটা যে উপরে আছে, এই সিলিং, এই সিলিং এর রশিটা ঝুলে আছে। যদি নিচের অবজেক্টটার জন্য এই পয়েন্টে, নিচের অবজেক্টের জন্য এই পয়েন্টে যদি ওর টান কাজ করে, টেনশন কাজ করে, তবে এই সিলিংটার জন্য এই পয়েন্টটা তোর টানটা কাজ করবে, টেনশনটা কাজ করবে, তাই তো? তাহলে আমি বলতে পারি এখানে যে টিটা কাজ করছে এখানেও কি সেম টি হবে নাকি আলাদা টি হবে? তোমরা বলবে। কেন সেম টি হবে না? বলো। অপোজিটে হলো। এই কথাটা না খুব গুরুত্বপূর্ণ, এই যে এই কথাটা, এই জন্য আমি প্রথমে মাসলেস। আচ্ছা তুমি ট্রাই করো যে কি হতে পারে এখানে যে টি, যে কোনো পয়েন্টের টি, যে কোনো পয়েন্টের টি যা হবে এই পয়েন্টটুকু টি সেম হবে নাকি আলাদা হবে? কেন আলাদা হবে? বুঝলাম, এটার ওয়েট 2 কেজি, ঝুলানো ছিল। কেন সেম হবে? কেন সেম হবে? দেখো প্রত্যেকটার পেছনে কেন তো আসবে আমার, এই কেনটা দরকার, আর যে কেনটা আসবে এইবার এই কেনটাই ফ্লোরটা যেটা আছে সেম আমাদের ওজনটা এসে করছে সেম সময় 2 কেজি কে ওটা মানে ওটা এসে করছে পুরো ব্যালেন্স করছে, ব্যালেন্স করে দিচ্ছে পুরোটা মিলে। তার জন্য এটা মানে এ কি আর বি কথাটা আগে 75% ঠিক, এখনো 25% বাকি রয়েছে। বলছি কি, বলছি এই জিনিসগুলো দরকার, যে জিনিসগুলো তোমরা বলছো। দেখো এই পুরো রোপটা মাসলেস, তার মানে কি? মাসলেস এন্ড ফ্রিকশনলেস মানে ওর কোনো ওয়েটই নেই, ওর কোনো মাসই নেই, জিরো, তাই তো? জিরো না, অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি 2 কেজির সামনে নেগলেট দিবে, মানে একটা একটা চুলের মতন ওয়েট। বুঝতে পেরেছ? মানে একদম মাসলেস। এবার মাসলেস হওয়ার দরুন বুঝবে কথাটা,
এই যে ওয়েটটা যে আছে, এই 2 কেজি ওয়েট, এই 2 কেজি ওয়েটটাকে পুরোপুরি ঝুলে রাখছে, পুরোপুরি ধরে রাখছে এই রশ্মিটা দিয়ে। তার মানে কি, এর মধ্যে যেই ফোর্সটা কাজ করছে নিচের দিকে, গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা এফ ইকুয়ালস টু, তোমরা জানো এফ ইকুয়ালস টু এম এর সূত্রটা পড়েছো, খুব কমন একটা ইউনিভার্সাল ল, তাই তো? এখানে ইউনিভার্সাল ল বলতে এমটা এখানে চেঞ্জ হচ্ছে না, যদি এম কনস্ট্যান্ট হয় তাহলে গিয়ে এই ফোর্সটা অ্যাপ্লাই হবে। এটা আমরা সেকেন্ড লতে পড়বো, চিন্তা নেই, মানে একটা ওভারভিউ না একটা, এই লটা তো জানো। তার মানে কি, এখান থেকে আমি কি বলতে পারি যে এফ ইকুয়ালস টু এম মানে 2 জি, 2 জি ফোর্স নিচের দিকে কাজ করছে, তাই তো? কোনো কনফিউশন এইটুকুতে? 2 জি ফোর্স নিচের দিকে কাজ করছে। আচ্ছা, এই 2 জি ফোর্সটাকে পুরোপুরি ধরে রেখেছে এই পুরো রশিটা, তাই তো? তাহলে এই পয়েন্টে টি যা হবে, এই পয়েন্টে টি, এই পয়েন্টে টি, এই পয়েন্টে টি, সব জায়গায় তো টি সেম হবে, কারণ এই পুরো রশ্মিটা তো একটাই রশ্মি, আলাদা কোনো অন্য কোনো রশ্মি নেই যে অন্য রশ্মিও আছে, মাঝখানে কোনো অবজেক্ট আছে, এটাও পড়বো আমরা যে এরকম একটা ব্যাপার, এই এই তারপরে কি এই ধরে নাও এরকম ব্যাপার, এটাকে তো আলাদা হবে জানি, কিন্তু আমি তো এই জন্য একটা দিয়েছি, একটা 2 কেজিটাকে, মানে একটা 2 জি ফোর্সটাকে পুরোপুরি ধরে রেখেছে এই পুরো রশ্মিটা, একটাই রশ্মি। তার মানে এই পুরো রশ্মিটা রেসপন্সিবল এই 2 জিটাকে নিচের দিকে না যেতে পারে যার জন্য, তাই তো? তাহলে আমি বলতে পারি এই পয়েন্টেও টি, টি মানে কি এক প্রকার, টান মানে কি, টান মানে কি, ফোর্সই তো এক প্রকার, আমরা যে দড়ি টানটাই করি আমরা তো ফোর্সই দিচ্ছি, আইদার ও এদিকে নতুবা এদিকে, তাই তো? তার মানে এই টিটাও এক প্রকার ফোর্সই জেনারেট করছে। তার মানে আলটিমেটলি এই এফটাকে পুরোপুরি নালিফাই, নালিফাই না মানে পুরোপুরি ব্যালেন্স করছে এখানে পুরো টি, তাই তো? কোনো কনফিউশন এইটুকুতে? বেশ, এই জিনিসগুলো ক্লিয়ার হতে হবে। তো আমরা কি বুঝলাম, এটা ঘিচিমিচি হয়ে গেল। আচ্ছা, এটা মুছিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তার মানে কি জানলাম আমরা? এবার এইটা দিয়ে একটা ছোট্ট প্রবলেম তোমরা করবে, আমি না, তোমরা করবে। যে ধরো একটা ওয়েট রয়েছে 5 কেজি, ওর কিছু এফ নিচের দিকে কাজ করবে, কিছু এফ মানে ওর যে ওয়েটটা নিচের দিকে কাজ করবে, যেটাকে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স বলি, গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন না কিন্তু, গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন কি, জিটা কিন্তু গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন, তাই তো? জানো এটা নাকি আমি এটাকে বিশ্লেষণ করবো? জানো তো, ঠিক আছে। এই জিটা হচ্ছে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন। বেশ, এবার এই 5 জিটা নিচের দিকে কাজ করছে, যেটা নিচের দিকে ফোর্স জেনারেট করছে কনস্ট্যান্টলি, এই পুরো 5 জিটাকে ব্যালেন্স করছে কে, এই উপরে পুরো রোপটা রেসপন্সিবল, তাই তো? এই উপরে রোপটা কে, এর উপরে রোপটা এই যেটা, তার মানে এই পয়েন্টে যে টি হবে, যেটা এখনই বললাম, সব জায়গায় পয়েন্ট টিটা সেম হবে। হুম, আমরা, তোমরা আমাকে বলবে যে এই টিটা কত হবে, এর ভ্যালুটা কত হবে? এক্স্যাক্টলি 5 জি হবে। কেন? কারণ এটাও তো একটা 4 সি, যেটা এখনই বললাম 4 সি, তাই তো? তার মানে এই টিটা যা হবে এই এফটাও সেম হবে, আনটিল অ্যান্ড আনলেস, যতক্ষণ না পর্যন্ত একটা অবজেক্ট ইউজ হচ্ছে। যদি অবজেক্ট চেঞ্জ হয় তবে কি হবে, নেক্সট কন্ডিশন, এটা কন্ডিশন নাম্বার 1 যদি হয়, এটা কন্ডিশন নাম্বার 2 ধরে নিই, তখন কি হবে? আহা, ধরো একটা অবজেক্ট রাখলাম, তারপরে আরও একটা অবজেক্ট রাখলাম, এটাকে 2 কেজি, এটাকে 4 কেজি ধরলাম, ঠিক আছে? এবার তুমি আমাকে যদি, তোমরা যদি আমাকে বলো যে আমি চাই এই পয়েন্টটাতে, আমি নামও দেবো না, এই রোপটার আমার ফোর্স বের করতে চাই, ফোর্স মানে টান, টি, এই রোপটার আমার টি বের করতে চাই, তোমাদের থট থট প্রসেস কি হবে? না বাবা, 6 হবে না, না, তোমাদের থট প্রসেসটা কি এগোবে, কিভাবে এগোবে? লাইন বাই লাইন এগো, মানে একবার জাম্প করা দরকার ফার্স্ট। তবে এইটা তো রেসপন্সিবল রয়েছে, এই ফোরটাকে ওঠানোর জন্য এটাও তো রেসপন্সিবল, দুটো তো একই বডি নয়, একই বডি মানে একই সিস্টেম যদি হতো পুরোটা, যে পুরোটা 6 কেজিকে আমরা মানতাম বটে তখন হতো, কিন্তু এই ফোরটাকে তো এও রেসপন্সিবল না। আমি বলছি থট প্রসেসে এগো, এই থট প্রসেসে এগো, আস্তে আস্তে কি হবে, নিচের থেকে শুরু করো। এর নিচে কি
কি জেনারেট করছে? হ্যাঁ বটে, তুমি আমাকে এইটা বলো আগে, এই 4টা যে রয়েছে নিচের দিকে কি জেনারেট করছে? 4G। ভুল বললাম? বেশ, এবার খুব একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে কি রে, এরকমই তো, হ্যাঁ আচ্ছা, এই 4Gটা নিচের দিকে, তার মানে একটা 4G রয়েছে মনে মনে, যেটা উপরের দিকে। আচ্ছা, এটাকে আমি এখন 4G বলবো না, দেখো কি হয়, হবে না? হ্যাঁ, আমি আমি বললাম কি রে, হ্যাঁ আমি বললাম এটা T1, এই জিনিসটা নোট করবে আমি যেরকম বলবো, এটা T1। আমি একটা কথা বলেছিলাম না প্রথমে শুরুতে, যে এই টিটা সবসময় অ্যাওয়ে ফ্রম দ্য অবজেক্ট হবে, তাই তো? এই জন্য তো উপরের দিকে হচ্ছে, দেখো মিলে গেল তো। কিন্তু আমি যদি এখন এখানেও এরকম করে দিই, তাহলে তো অ্যাওয়ে ফ্রম দ্য অবজেক্ট হলো না, হলো? হলো না তো? হ্যাঁ, সেন্টার, সেন্টারে হলো তো এটা ইনটু দ্য অবজেক্ট হয়ে গেল। আমি তো প্রথমেই একটা কন্ডিশন বলেছি যে অ্যাওয়ে ফ্রম অবজেক্ট হবে, যা হবে অ্যাওয়ে ফ্রম অবজেক্ট, আমি তোমার কথা থেকে পিছোতে পারি না। বেশ, তাহলে কি হবে এখানে? হবে হচ্ছে এরকম, সেটা হচ্ছে, দাঁড়াও, হবে হচ্ছে এরকম, এখানে T1 কাজ করছে না, এখানে T1 কাজ করছে, ঠিক এই পয়েন্টটাতেই সেম T1 কাজ করবে। কেন সেম T1 কাজ করবে? কারণ হলো সব থেকে ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, নোট ডাউন করে নাও। যতক্ষণ না পর্যন্ত, এটা সত্যি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, সেটা হলো যতক্ষণ না পর্যন্ত রোপ, যতক্ষণ না পর্যন্ত কি লিখি, স্ট্রিং চেঞ্জ ইকুয়ালস টু টি ফর টেনশন, টেনশন চেঞ্জ। স্ট্রিং যদি চেঞ্জ না হয় তাহলে টেনশন চেঞ্জ হবে না, মানে এই স্ট্রিং এর জন্য T1 থাকবে, যতক্ষণ না পর্যন্ত রোপ চেঞ্জ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত টিও চেঞ্জ হবে না। এর পিছনে সলিড রিজন রয়েছে, আছে। কি রিজন জানো? রিজনটা হচ্ছে, আমি প্রথমেই একটা কথা বলেছিলাম যে এই প্রত্যেকটা স্ট্রিং 90% কেসে, আমাদের সিলেবাসে হোক এক্সামে হোক, 90% কেসে মাসলেস অ্যান্ড ফ্রিকশনলেস ইউজ করা হয়। তার মানে কি, মাসলেস অ্যান্ড ফ্রিকশনলেসের মানে হচ্ছে এই রোপটার কোনো ওয়েট নেই, তাই তো? যখনই এর মধ্যে ওয়েট চলে আসবে, তার মানে কি, ওই রোপটার প্রত্যেকটা পয়েন্টে গিয়ে টি চেঞ্জ হবে। ভেবে দেখো, যখন দড়ি টানাটানি খেলো, তোমরা মনে করো দড়ি টানাটানি খেলে, ইমাজিন করতে হবে দড়ি টানাটানি করছো, তুমি এদিকে একজন, ও ওদিকে একজন, তুমি এই পয়েন্টটাতে, ঠিক এই পয়েন্টে যেই ফোর্স দিচ্ছ, যেতে 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 ওই ফোর্সটা কি ওখানে পৌঁছাচ্ছে? সেম ফোর্স তো পৌঁছাচ্ছে না। রোপের যে ফ্রিকশন রয়েছে রোপের মধ্যে, কারণ রোপের একটা মোটা রোপ পাতলা রোপ ব্যাপার রয়েছে, রোপের মধ্যে যে ফ্রিকশনটা রয়েছে, সেই ফ্রিকশনটা অর্ধেক ফোর্স তোমার খেয়ে নিচ্ছে, তাই তো? বেসিক একটা ব্যাপার। যদি রোপটা কোনো বাই কন্ডিশন, রোপটা যদি কোনোভাবে ফ্রিকশনলেস অ্যান্ড মাসলেস হতো, তার মানে তুমি যেই ফোর্সটা দিতে ঠিক সেই ফোর্সটাই ওখানে পৌঁছতো, কিন্তু এটা হয় না, তাই তো? হ্যাঁ, এমন কোনো রোপই নেই, এক্স্যাক্টলি, এমন কোনো রোপই নেই। তার মানে প্রত্যেকটা রোপেরই মাস অ্যান্ড ফ্রিকশন থাকবে, রোপের ওয়েট থাকবেই, নর্মাল একটা ব্যাপার, 5 গ্রাম 10 গ্রাম 1 কেজি হোক, কিন্তু রোপের ওয়েট হবেই। তার জন্যই টি, এই যে মনে করো এরকম একটা রোপ রয়েছে এখানে, এটা মাসলেস না, এটা রোপ রয়েছে পুরো, ঠিক আছে? এই রোপটার টি সব জায়গায় সেম হবে না, একেবারেই হবে না, কারণ তুমি এখানে যেই ফোর্সটা দিচ্ছ এফ, এই পয়েন্টে যেতে যেতে কমে যেতে পারে, এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট যেতে যেতে আরো কমে যাবে, তাই না? বুঝতে পেরেছো কোনো কনফিউশন এইটুকুতে? কেন চেঞ্জ হলো না, কেন চেঞ্জ হচ্ছে, কোনো কনফিউশন? আচ্ছা, প্রসিড করি। তার মানে T1 এই পুরো এন্টায়ার জুড়ে এই জায়গাটা তো রূপ আবার চেঞ্জ হয়ে গেল,
তার মানে এখানে T1 যদি হয়ে থাকে, এখানে কিন্তু নির্দ্বিধায় T1 হবে না, T2 বা টি, আমার ইচ্ছা, আমি এখন সায়েন্টিস্ট তো যা খুশি ধরতে পারি, তাই তো। তো ধরলাম এখানে টি টু। এবার আমরা ফার্স্ট T1 বের করব, তারপরে T2। এবার খুব বড় 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 শর্ট ট্রিক রয়েছে এটার, মানে বড় বড় পুলি প্রবলেম এক চুটকিতে হয়ে যায়। কিন্তু ফার্স্টে আমরা বেসিক জানবো। আজকে জাস্ট ইন্ট্রোডাক্টরি ক্লাসে ওভারভিউ দিচ্ছি, এই কি বলে নিউটনিয়ান মেকানিক্সের। পরের দিন আজকে মেবি ফার্স্ট লো অ্যান্ড সেকেন্ড লো হয়ে যাবে, পরের দিন থার্ড লো, তারপর হচ্ছে এরপরে আরও প্রসিড হবে, লিফট টিফট সব প্রসিড হবে, কিন্তু আগে এটা। আর তারপরে এটার পরে পরে আমি একবার সাম আপ করে ফার্স্ট চ্যাপ্টার অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টার সাম আপ করবো, দেখি তোমাদের কতটা মনে আছে। ওকে, ঠিক আছে। তো T2, তার মানে এখানে তুমি কি জানলে, যদি আমরা ইকুয়েশন বানাতে শুরু করি, এটা পুরো ফ্রেশ করি একটা জায়গায়, ডাবল অবজেক্টের জন্য করবো, ঠিক আছে। ধরো এরকম একটা অবজেক্ট রয়েছে 2 কেজি, এরকম একটা অবজেক্ট রয়েছে 4 কেজি। তার মানে কি, এর নিচের দিকে একটা 4G যেটা ইকুয়ালস টু F কাজ করছে। এটাকে নালিফাই না, ব্যালেন্স করবে T1, এদিকেও আবার T1ই, কিন্তু আবার ওই যে একই কথা, একটা একটাকে কিন্তু নালিফাই করবে না, কিন্তু কখনোই করবে না, এটা কাজ করছে, রিয়াকশন, নর্মাল রিয়াকশন। বেশ, তাহলে T1 ইকুয়ালস টু কি পাবো আমরা, T1 ইকুয়ালস টু পাবো 4G, তাই তো। 4G সেম পেয়ে গেলাম, এইটুকুর জন্য পেয়ে গেলাম। এবার এটাকে একটা ছোট একটা প্রসেস আছে, এর আগে আমাকে পড়ানো উচিত ছিল FBD। FBD কি ব্যাপার? বেশ, আমাদের পড়তে লাগবে FBD। তোমরা জানো FBD ফুল ফর্ম কি? ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম মানে আমাদের টেন্ডেন্সি থাকবে, যত বড়ই অবজেক্ট না হোক না কেন, একটা বাদরই নেওয়া হোক না কেন, বাদরকে আমরা পয়েন্ট অবজেক্ট ধরবো আমাদের সুবিধার্থে, যেটা আমরা সুবিধা হয়। কারণ মাথাতে আলাদা ওয়েট, পেটে আলাদা ওয়েট, ওরকম করে তো কনফিউশন। পয়েন্ট অবজেক্ট ধরবো যেটাতে ওর ওয়েট সম্পূর্ণভাবে বোঝা যায়, নিচের দিকে কাজ করছে, ওর ওয়েটটাকে নালিফাই করছে উপরের দিকে, ঠিক আছে। তো ফ্রি বডি ডায়াগ্রামের ফার্স্ট পয়েন্ট যেটা আমরা করব, প্রত্যেকটা অবজেক্টকে পয়েন্ট অবজেক্ট মনে করব, বুঝতে পেরেছো? পয়েন্ট অবজেক্ট মনে করব। সেকেন্ড যেটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা লাগবে না। সেকেন্ড যেটা ইম্পর্ট্যান্ট জিনিস, প্রত্যেকটা অবজেক্টের মধ্যে কি মানে কি ফোর্স কাজ করছে। ধরো এই অবজেক্টের মধ্যে, এই অবজেক্টের মধ্যে কি কি ফোর্স কাজ করছে, একটা নিচের দিকে আর একটা উপরের দিকে, দুটো ফোর্স কাজ করছে। তো এটাই ফ্রি বডি ডায়াগ্রামে এরকম করে করতাম আমরা। সেটা হচ্ছে এই যে পয়েন্ট অবজেক্ট রয়েছে, এই পয়েন্ট অবজেক্টের নিচের দিকে কি কাজ করছে, এখানে 4G, 4 ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। উপর দিকে কি কাজ করছে, T1, এর ওয়েট কত, 4 কেজি। এই যে ওয়ান পয়েন্ট, এত বড় অবজেক্টটাকে একটা পয়েন্টে সীমাবদ্ধ করে দিয়েছি আমরা। কোনো কনফিউশন? হ্যাঁ, তাহলে ফ্রি বডি ডায়াগ্রামকে আমরা এই ছবিটাকে আমরা এইভাবে করতে পারি। চলো করি, এবার আমরা এইভাবেই করব, এটা আমাদের সুবিধা হয়। কি হবে এটা, T1 ইকুয়ালস টু কি বেরোলো বলো, 4G, ইকুয়েশন নাম্বার 1, তাই তো। এবার এটার জন্য দেখো, এখন এটার জন্য একটু গন্ডগোল রয়েছে। সেটা হচ্ছে এইটাকে পয়েন্ট অবজেক্ট ধরবো, যেটার ভ্যালু কত, 2 কেজি, ভুল বললাম? বেশ, এর নিচে দিয়ে কি কাজ করছে, 2 ইন্টু জি, যেটার ফোর্স মানে যেটার ওয়েট। আরেকটা জিনিস কাজ করছে, সেটা কি, সেটা হচ্ছে টি। এই যে টিটা, তারপরে টিটা তো একটা ফোর্সই, আমি তো প্রথম থেকে বলেছি। প্লাস কি, তবে প্লাস 4G, ভুল বললাম? এবার দেখো, তার মানে আলটিমেটলি কত হলো, 6G, তাই তো। 6G নিচের দিকে কাজ করছে। আমি এখন এটা জানি না, কিন্তু এটা কিছু নেই, আর এটা কোনো এক্সিস্টেন্স নেই, সব কিছুকে এই 6G-তে সাম আপ করে দিয়েছি। নিচেরটা পুরো মানে তো 6G, মানে এত দূর অবধি পুরোটা মানে 6G, তাই তো।
কোনো কনফিউশন বারবার করে বলছি। তার মানে এই 6Gটাকে পুরোটা ব্যালেন্স করছে কে? একা, এই একা এইটুকু, তাই তো, একা সময় ও ব্যালেন্স করে আছে। এই T2টা ইকুয়ালস টু, তার মানে কি হবে, এইটা 6G। 6G মানে কত? 6 × 10, যদি জিটাকে আমি 10 নিউটন ধরি, 10 তাহলে 60 নিউটন। কোনো কনফিউশন এইটুকুতে? কোনো রকম? জলের মতন পরিষ্কার? জলের মতন পরিষ্কারই হতে হবে যদি করতে হয়। আচ্ছা বেশ, এরপরে তবে টেনশনের ব্যাপার শেষ, টেনশনের ব্যাপার শেষ। এবার আমরা পড়বো হচ্ছে, এখন আমরা ঘুরে ফিরে আসবো মহান নিউটনস ফার্স্ট ল। এতক্ষণ ধরে তো শুধু কনসেপ্ট চলছিল, এখন আসবে আস্তে আস্তে লগুলো। তো ফার্স্ট ল কি বলে? ঝরঝরা মুখস্থ করলে তো লাভ নেই, ওই ডেফিনেশন কোনোদিনই আসে না, কনসেপ্ট আসে। তো মেনলি বলে ওই যে আমি এক কথা বলছি যে কোনো একটা বডি, ওর যে স্টেট রয়েছে সেই স্টেটটা চেঞ্জ হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা আমাকে একটা কথা বলো, এটা কি ম্যান্ডেটরি যে কোনো ফোর্সই অ্যাপ্লাই করা যাবে না? কি তবে কোনো অন্যভাবে ভাবো তো, আউট অফ দ্য বক্স ভাবো, কি হতে পারে যদি আমি কোনোভাবে ফোর্স অ্যাপ্লাই করি, তাও ওকে আমি রেস্টই রাখবো, ওকে আমি কোনোভাবে সরতে দেবো না, ও যদি রেস্টে থাকে কোনোভাবে। হ্যাঁ, ফোর্স ইউজ করে রেস্টে রাখবো। কিভাবে করা যায়? মোবাইল। আচ্ছা হ্যাঁ, মোবাইলটা ভালো উদাহরণ। তুমি মোবাইলটা টিপছো, মোবাইলটা তো হিসেবে মতো পিছনে চলে যাওয়া উচিত, তুমি ফোর্স দিচ্ছ কিন্তু মোবাইল পিছাচ্ছে না, তার মানে কিছু তো একটা হচ্ছে। কি হচ্ছে বোঝো কথাটা? মোবাইল টিপো তো, টুটুটুকু টিপছো, কিন্তু মোবাইল, এটা তুমি তো ফোর্স দিচ্ছই বটে, একটা খুব ছোট ফোর্সও হোক, কিন্তু অল্প 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 করে তো পেছনে যাওয়া উচিতই, কিন্তু পেছনে তো যাচ্ছে না মোবাইলটা। কেন যাচ্ছে না? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তার মানে কি? তার মানে হচ্ছে, তার মানে কি, আমি যতগুলোই ফোর্স দিই না কেন, যতগুলোই, এক্স্যাক্টলি, মানে শুধু ইকুয়াল অ্যান্ড অপোজিট, তুমি কতগুলো ইকুয়াল, মানে ধরো একটা ফোর্স এদিকে, তাহলে এই ইকুয়াল অপোজিট, এখানে একটা অবজেক্ট রয়েছে, আমি এই দিক দিয়ে ফোর্স দিলাম, তার ঠিক এদিক দিয়ে একটা ফোর্স হলো, আমি এই দিকে একটা ফোর্স দিলাম, তার ঠিক এদিক দিয়ে একটা ফোর্স হলো, তার মানে আমি আলটিমেটলি সব ডিরেকশন দিয়েই ফোর্স দিতে পারি, আমার ব্যক্তিগত বিষয়, তাই তো। কিন্তু একটা কন্ডিশন রয়েছে, সেটা হচ্ছে ওর এফ নেটকে 0 হতে হবে। ভুল বললাম? এফ নেট মানে কি? এফ নেট মানে কি আমি বলবো, এখানে এফ নেট মানে কি, ধরো F1, F2, F3, F4 করে 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 Fn নিউমেরাস নাম্বার অফ ফোর্স দিচ্ছি, তবুও অবজেক্টটা সরছে না, তবুও অবজেক্টটা সরছে না। আচ্ছা আমার একটা কথা বলো তো, এই যে F2টা যে আমি দিচ্ছি, এর বিপরীত দিকেই মনে করো F10 আছে, এর ঠিক বিপরীত দিকে, যে যাকে নালিফাই করে দিচ্ছে। আমি বলতে পারি না, তোমরা ভেক্টর পড়েছো? ভেক্টর পড়েছো, মনে আছে? হ্যাঁ, এই যে এই জিনিসগুলো যদি আমি এখন করাই, তুমি বুঝতে পারবে, ল্যাগ করে যাবে, বুঝতে পারছো তো, ল্যাগ বিহাইন্ড হয়ে যাবে। তো এই যে এই জিনিসগুলো ফান্ডামেন্টাল জিনিস, আমি এই জন্যই প্রথমে বলেছিলাম যে আমার উচিত ছিল মেবি ফার্স্ট চ্যাপ্টার একবার সাম আপ করে দিয়ে, সেকেন্ড চ্যাপ্টার সাম আপ করে দিয়ে, থার্ড চ্যাপ্টার আসলে দরকার ছিল। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তোমাকে এখান থেকে বলেছি, তুমি বুঝে যাবে তবু, ঠিক আছে। তুমি দেওয়ালে এরকম করে একটা, দেওয়ালে একটা ফোর্স দিচ্ছ, পুরো দেওয়ালে একটা ফোর্স দিচ্ছ, এবার দেওয়াল তোমাকে একটা ফোর্স দিচ্ছে, তাই তো, দুজনের ডিরেকশন কি সেম? একদম অপোজিট, তাই তো। কিন্তু এটা ভাববার বিষয় হলো এটা, তুমি দেওয়ালকে একটা ফোর্স দিচ্ছ, বা দেওয়াল বাদ দাও, দেওয়াল ভাববে দেওয়াল তো সরবেই না, মনে করো কোনো একটা শক্তিশালী মানুষ, তুমি ওকে ফোর্স দিচ্ছ পুরো জোরে, ঠিক আছে, পুরো জোরে ফোর্স দিচ্ছ, কিন্তু নড়ছেই না, নড়ছেই না ও নড়ছেই না, ঠিক আছে। কিন্তু ভাববার বিষয় হলো এটা, ও নড়ছে না বুঝলাম, আমি ওকে ফোর্স দিচ্ছি, ও আমাকেও ফোর্স দিচ্ছে। কিভাবে ফোর্স দিচ্ছে? এইভাবে না যে যা, এভাবে না, ও দাঁড়িয়ে আছে মনে করো, ও বললো যে নড়া, আমাকে ধাক্কা দিচ্ছে পুরো জোরে, ও নড়ছে না। কিন্তু যদি আমার ফোর্স দেওয়াতে ইন রিটার্ন কোনো ফোর্স না আসতো, তাহলে তো নিউটন থার্ড ল ব্যাখ্যাই হতো না,
নিউটনের থার্ড ল তো বলাই আছে যে প্রত্যেকটা ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছেই। তুমি যাকেই দাও, তুমি যদি এখন দেওয়ালে ঘুষি মারো ডুম করে, তোমার হাতে ব্যথা লাগবে না? ঘুষি তো মারছো তুমি একে, ব্যথা তো তোমার হাতে লাগছে। তার মানে কি, কিসের জন্য ব্যথাটা লাগছে? ব্যথাটা লাগছে ওর যে একটা রিয়াকশন রয়েছে, তুমি দেওয়ালে মারার যেটা রিয়াকশন রয়েছে, সেই রিয়াকশনে তোমার ব্যথাটা লাগছে। এই অ্যাকশনটা যত বেশি হবে, রিয়াকশনটা ঠিক ততটাই বেশি হবে। দেখো সবকিছু এই থিওরিগুলোকে না মানে প্র্যাকটিক্যাল চোখের দেখা লাইফের সাথে তুলনা করবে, তাহলে কি মনে থাকবে। নইলে কি ওই গদ ধরে যেটা বললাম মুখস্থ করতে হয় মনে হবে, জানি কিচ্ছু মুখস্থের বিষয় নেই এখানে। যাই হোক, তো আমি কথা ছিলাম এটা, যে আমি যেই পরিমাণ F2টা দিচ্ছি সেই পরিমাণ F10টা পাচ্ছি। তার মানে আমি বলতে পারি যে F2টা ইকুয়াল কিন্তু F10-এর সাথে, নাহলে তো ব্যালেন্স হবে না। কিন্তু ডিরেকশনটা আলাদা, এই জন্য নেগেটিভ। বলতে পারি কি ভেক্টরে ছিল, এই জন্য আমি বলেছিলাম ভেক্টরের ব্যাপারটা। বলতে পারি? তুমি বুঝছো? তা না বুঝলে বলতে হবে তো বাবা, বলতে হবে। আচ্ছা আমি আরো ভালো মতো বুঝাচ্ছি। ধরো দাঁড়িয়ে আছে আমি, আমার একটা ধাক্কা দিচ্ছে, আমি নড়ছি না। যেই পরিমাণটা ধাক্কাটা দিচ্ছি সেই পরিমাণ ধাক্কা বা এরকম কি হচ্ছে, আমি একটু মনে করো এখানে ধাক্কা দিচ্ছি, আমি এখানে ধাক্কা দেওয়াতে গাড়ি পিছিয়ে যাচ্ছি? আমি তো পিছাচ্ছি না। তার মানে কি হতে পারে এটা, আমি যে পরিমাণ ধাক্কা দিচ্ছি ও আমাকে ঠিক সেই পরিমাণে আটকে রাখছে আমাকে, তাই তো, যাতে আমি পিছিয়ে না যাই। আর যদি মনে করো আমি 10 নিউটন ফোর্স দিচ্ছি, আমি 10 নিউটন ফোর্স দিচ্ছি, কিন্তু ইন রিটার্ন তোমাদের মনে হতেই পারে স্যার ও কিভাবে দেবে, ও তো দেওয়াল মাত্র, ও তো বা একটা মানুষ এরকম দাঁড়িয়ে আছে, ও কোথা দিচ্ছে, ও তো একটা শরীর মাত্র, ও তো দিলে এভাবে দেবে। মনে তো হতেই পারে, খুব বাস্তব কথা। দিচ্ছে হচ্ছে এভাবে, মনে করো দিচ্ছে না, 10 নিউটন আমিই দিচ্ছি। যদি 10 নিউটন আমি দিয়ে থাকি, তাহলে নেট ফোর্স কত? 10 - 0, ও কিছু দিচ্ছে না। তার মানে 10 নিউটন ফোর্সে তো সরে যাওয়ার কথা, কিন্তু সরছে না। তার মানে কি, বা এবার 10 নিউটন আমি দিচ্ছি, ও ওখান থেকে 20 নিউটন দিচ্ছে, যদি সমান না হয় 20 নিউটন দিচ্ছে, তাহলে হতে হবে এরকম, দিচ্ছি আমি এদিকে কিন্তু পিছাচ্ছি আমি এই দিক থেকে। সেটাও তো হয় না। আমি ঠিক যতটাই ধাক্কা দেই ততটাই রিটার্ন আসে। আরেকটা ভালো জিনিস, বন্দুকে গুলি চালিয়েছো কখনো? মেলাতে হোক বা কিছুতে হোক, চালিয়েছে তো। বন্দুকে যখন গুলি চালাও কিছুটা, এই এই যে এই জিনিসটাতে বন্দুকটা পিছনে আসে। কেন পিছনে আসছে? কারণ ও যে বুলেটটা যে বেরোচ্ছে একটা ফোর্স নিয়ে বেরোচ্ছে, পিছনে আসে না? তো একটা বুলেটটা যে বেরোচ্ছে একটা ফোর্স নিয়ে বেরোচ্ছে। এবার ও যে ফোর্স নিয়ে বুলেটটা বেরোচ্ছে, কিছুটা ফোর্স, কিছুটা না আসলে, এটাকে বলা হয় প্রতিক্ষেপণ বেগ বাংলায়, ঠিক আছে। ইংলিশে বলে হচ্ছে ওই নিউটন থার্ড লর মধ্যেই পড়ে, ঠিক আছে। তো যেই ফোর্সটা দিচ্ছে হিসেব মতন সেম ফোর্সটাই কিন্তু আমাদের পিছনে আসা উচিত। তাহলে ভাবো কত জোরে লাগবে যদি যেই ফোর্সটা একটা বুলেট বেরোয়। মেলার বাদ দাও, লোকেরা যে এত বড় বড় বুলেট চালায় সত্যি করে, AK-47 AKM যা খুশি, ঠিক আছে, চালায় যেই ফোর্সে ম্যাক্সিমাম ফোর্সে একটা বুলেট বেরোয়, তাই তো ম্যাক্সিমাম, যার জন্য তো মানুষের বুক ফেটে একদম বেরিয়ে যায়। তো খুব ফোর্স নিয়ে একটা বুলেট বেরোচ্ছে, সেই ফোর্স নিউটনের থার্ড ল অনুযায়ী সেই ফোর্সে যদি আমাদের বুকে এসে লাগে, তাহলে আমরা তো এক গুলি চালিয়ে শেষ হয়ে যেতাম। কিন্তু শেষ হয় না। কেন হয় না? ওই যে ফোর্সটা যে আছে, ওই ফোর্সটার বেশিরভাগ অংশ বন্দুকটা নালিফাই করে দেয়। বন্দুকের মেকানিজমটা এরকম করে বানানো হয় যাতে অনেকটা জিনিস নালিফাই করে দেওয়া হয়, কিন্তু সবটা করতে পারে না। যেই জন্য আমাদের মানে তোমাদের লাগবে না, যারা চালায় গুলি ওখানে ওদের বলে যে এই জিনিস শক্ত করে রাখতে, হলে এই জিনিসটা ব্যথা হয়, ওরা ঠিক এই জায়গাটা রাখে। হ্যাঁ একদম একদম, গ্যাপ রাখলে হ্যাঁ স্ট্রাইকটা বেশি জোরে লাগবে। ওই জন্য বলে যে এখন লাগিয়ে রাখতে আর শক্ত করে রাখতে, শক্ত মানে কোনো লুজ হ্যান্ডে না, শক্ত হ্যান্ডে ধরতে। লুজ হ্যান্ডে ধরলে কি হবে, মনে করে ধরে এমন জোরে দেবে একদম শেষ হাতটা। তো রিলেট করো এভাবে। তার মানে কি, তার মানে হচ্ছে একটা ফোর্স আমি দিচ্ছি কিন্তু বিপরীত দিকে একটা ফোর্স আমার কাছে আসছে। সিমিলারলি এই এই বস্তুটার মতন, তাই তো, এই বস্তুটার মতন। এবার কথাটা হচ্ছিল এইভাবে যে নেট ফোর্স জিরো। নেট ফোর্স মানে আমি যেদিক থেকে একটা ফোর্স দিই, এইদিকে ফোর্স দিচ্ছি, এইদিকে ফোর্স দিচ্ছি, যে কোনো দিকে ফোর্স দিই না কেন, ওর নেট ফোর্স জিরো যদি হয়ে যায় মানে বস্তুটা রেস্টে আছে। বুঝতে পারছো? বুঝতে পারছো? ভেক্টরের জন্য একটা সমস্যা হবে, আমি তা কোপ আপ মানে কোপ আপ করে দেবো, ঠিক আছে।
তো এতটুকু তুমি আপাতত মনে রাখো, নেট ফোর্স 0 হচ্ছে। এবার একটা কথা বলো তো, নেট ফোর্স যদি 0 হয় তার মানে এক্সিলারেশন, ও তো রেস্টে আছে, ওর এক্সিলারেশন 0 হবে না? এক্সিলারেশন মানে কি? জুম জুম, ওই যে এই বাইকের এক্সিলারেশনটা, ঠিক আছে, ওটা 0 হবে। বাইকের নাম মানে কথার কথা বললাম একটা। এক্সিলারেশন মানে ভেলোসিটি বৃদ্ধির হার, চেঞ্জ অফ ভেলোসিটি ওভার টাইম। তোমরা জানো এইভাবে। ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার সত্যি ক্লিয়ার তো? যেহেতু এসছে। আচ্ছা, স্টুডেন্ট কি এইটুকুই? আরও ছিল? আচ্ছা, কোনো ব্যাপার না। ব্যাপারটা কি বলতো, এখন এইগুলো আবার ল্যাগ বিহাইন্ড হয়ে যাবে, পিছিয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার পুরো ক্লাস 11-এ তোমাদের যদি মানে ওয়ান ডাইমেনশনাল মোশন যেটা আছে, ওয়ান ডাইমেনশনাল মোশন ভেক্টর, প্রথম 5টা চ্যাপ্টার বলতে পারো তোমরা একদম ওই নিপ কি কারির মতন। মানে এই জিনিসটা তোমাদের যতদিন তোমাদের সাথে ফিজিক্স আছে ততদিন তোমরা ছাড়তে পারবে না। অ্যাটলিস্ট 12ও দরকার, ভেক্টর, ওয়ান ডাইমেনশনাল, এই নিউটনস লতে গ্র্যাভিটেশনাল দরকার পড়বে, এই গ্র্যাভিটেশনাল যেখানে আছে। তোমাদের ক্লাস 11 কি কমপ্লিট, নাকি তোমরা এখন মানে রানিংয়ে আছো? রানিং ব্যাচ তো তোমরা, ঠিক আছে। সো এফ নেট ইকুয়ালস টু 0, তার মানে কি ওর মধ্যে কোনো রকমই চেঞ্জ অফ ভেলোসিটি নেই, তার মানে ওর মধ্যে এক্সেলারেশন 0 হবে, তাই তো? এক্সেলারেশন 0 হবে কেন? কারণ ওর মধ্যে কোনো নেট এফ কাজ করছে না, নেট এফ 0, তার মধ্যে এক্সেলারেশনও 0। যখন মাস কনস্ট্যান্ট, এখান থেকে আস্তে আস্তে করে এফ ইকুয়ালস টু এম এটা আসে, যাই আমি আরো আগে আসছি। এবার এখান থেকে আমরা পড়বো হচ্ছে ইনার্শিয়াটা কি? প্রথমে আমি মেনশন করেছিলাম ইনার্শিয়াটা কি ইনার্শিয়াটা কি বলো? আচ্ছা, আমি বলছি। ইনার্শিয়াটা হচ্ছে, প্রথমে আমি মেনশন করেছি, কোনো একটা বডি স্টেট, যে স্টেটে থাকুক না কেন, ওর স্টেটটা বজায় রাখার জন্য ও যে ফাইটটা করছে না, ওই ফাইটটা হচ্ছে ইনার্শিয়া। একদম সোজা বাংলা ভাষায়। ধরো তুমি বাসে বসে আছো, এই এক্সাম্পলগুলো সচরাচর শোনাও যায়, আমি এই এক্সাম্পলের বাইরেও অনেক কিছু বলবো, শুনে নাও। ধরো তুমি বাসে বসে আছো, হঠাৎ করে ব্রেক খসলো, মনে পড়ছে? হ্যাঁ, এই এক্সাম্পলগুলো খুব কমন, কিন্তু এর বাইরেও সামনের দিকে ঝুঁকে যায়। কেন হয় এটা? এখান থেকে তোমরা বলতে পারবে কেন হয়, তখনই বলতে পারবে যখন তোমাদের কনসেপ্ট ক্রিস্টাল ক্লিয়ার না থাকলে আবার বলতে পারবেন, তখন মনে হবে যে মনে পড়ছে না, এই কথাটা আসবে। ব্যাপারটা তো মনে রাখার না, ব্যাপারটা তো বুঝে ফেললাম আর পড়তেও লাগবে না, ব্যাপারটা এরকম। বুঝার, বাড়ির রাস্তা চিন্তা কখনো ভুল হয়? বাড়ির রাস্তাকে তোমার মনে করে যাও, ফার্স্ট আমি দিয়ে গেলাম, আমি তো ভুলে গেলাম, এরকম তো হয় না। বা কোনো আর একটা জিনিস, কোনো সিনেমা তোমরা দেখো, বা অকেশন পারপাসই হোক, সিনেমা দেখো কখনো, এবার সিনেমাতে তোমাদের যখন কাউকে কিছু বলতে হয় বা সিনেমার কোনো টপিক কিছু বলতে হয়, তোমরা কি এরকম করে বলো? বা সিনেমাটা যদি কেউ জিজ্ঞেস করে যে কী রে তুই সিনেমাটা যে দেখলি, বলতো সিনেমাটা কি দেখলি, তুমি লাইন বাই লাইন বলা শুরু করবে, নাকি তুমি এরকম করে ফার্স্টে বলবে, ফার্স্টে ক্লাইম্যাক্স, তারপরে তুমি ইন্ট্রোডাক্টরি ক্লাস করবে, তার মাঝখানে টুক করে টপিক তুলবে? এরকম তো করবে না, তোমরা শুরু থেকে শেষ অবধি এটা ওভারভিউ দেবে। আচ্ছা, একটা কথা বলো তো, তোমাদের পড়াগুলো মনে থাকে না তো সহজে এইসব জিনিসগুলো, কিন্তু সিনেমা একবার দেখার সঙ্গে সঙ্গে কি, দোষটা তোমাদের নাই, বারবার করে বলছি, এখানে দোষ ভুলের ব্যাপারই নেই, এখানে জানার ব্যাপার। তোমাদের কোনো একটা সিনেমা একবার দেখার সঙ্গে সঙ্গে যদি তোমাদের ভালো লাগে, আর যদি ইউনিক লেগে গেল, তাহলে তোমরা তো এটা আরও মানে কতদিন যে মনে রাখবে এই জিনিসটা, তোমাদের কোনো ঠিক ঠিকানা নেই। তো কেন মনে থাকে এই জিনিসটা জানো কি? কোনো একটা সিনেমা শুধুমাত্র ইন্টারেস্ট নয় বাবা, না বাবা, তোমরা কি কোনো একটা সিনেমা মনে রাখতে হবে, দেখবো আজকে মোটিভেশন পেয়েছি, এরকম জন্য দেখো না? ইনোভেশন তোমরা হ্যাঁ, শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্যও নয়, ভিজুয়ালাইজেশন। সিনেমা যখন দেখো তোমরা কোনো, তখন তোমরা ভিজুয়াল করো, এই ভিজুয়ালাইজেশনটাই তোমাদের মানে প্রজেক্টাইল হয় সামনে। মনে করো তুমি কোনো একটা সিনেমা দেখলে, সিনেমায় কোনো সিন চলছে চোখের সামনে কোনো সিন চলছে, এই সিনটা যদি তোমাদের মনে করো তোমাদের বুঝতেও যদি সমস্যা হয়, অ্যাটলিস্ট তুমি যখন কাউকে বুঝাবে তোমাদের সমস্যা হবে না,
তুমি অ্যাটলিস্ট কোনো না কোনোভাবে ঠিক বুঝিয়েই দেবে। কেন? কারণ তোমার চোখের সামনে ভিজুয়াল হচ্ছে, ওই জিনিসগুলো ভিজুয়াল হচ্ছে। মানুষরা ভিজুয়াল জিনিসগুলো সহজে মনে রাখতে পারে র্যাদার দেন এই গদ্যরা পড়া থেকে। তো কী করবে বলো তো? কোনো জিনিস যখন কোনো টপিক পড়বে, আমি কেন এই কথাটা, হ্যাঁ শুধুমাত্র ইন্টারেস্ট না বাবা, হ্যাঁ এক্স্যাক্টলি ভিজুয়াল করে। মানে মনে করো তুমি বললে এফ নেট, আমি তোমাকে এখন কি বললাম, এফ নেট কখন ফিরে হবে, এই দেওয়াল ধাক্কা দিয়ে বললাম, কোনো একটা শক্তিশালী মানুষ দিয়ে বললাম। এর উপরে কেন বললাম? আমি তোমাদের ভিজুয়ালাইজ করাচ্ছি যাতে তোমরা মনে রাখতে পারো। শুধু র্যাদার দেন মনে রাখার থেকেও বড় বিষয় কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। যদি ব্যাপারটা এরকমই আর কি। হ্যাঁ অবশ্যই তোমাদের ব্যাপার, তোমরা কীভাবে মনে রাখছো, যদিও তোমাদেরকে মাইন্ড ম্যাপ করিয়ে দেবো, সেটা বড় বিষয় না। তো আলটিমেটলি তোমরা বুঝতে পারছো ব্যাপারগুলো, ভিজুয়াল করতে হবে বাবা, ভিজুয়াল করতেই হবে। ভিজুয়াল যদি না করো তাহলে কি তোমাদের এই জিনিসগুলো ওই পড়ার মতন করে মনে থাকবে, ওই অন্তত হওয়ার থেকেও বেশি। ঠিক আছে, তো এফ নেট ইকোয়ালস টু জিরো, ইকোয়ালস টু জিরো। আমি তারপর ইনার্শিয়াতে এলাম, ইনার্শিয়াতে এসে বললাম যে আমি একটা বাসে বসে আছি বা দাঁড়িয়ে আছি, ঝুক 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 করে দাঁড়িয়ে আছি, গাড়ি চলছে। এবার হঠাৎ করে গাড়িটা থেমে গেল, ঠিক আছে, আমি উষ্টা খেয়ে পড়ে গেলাম, গড়গড় করে চলে গেলাম। কেন হলো এটা? কারণ হচ্ছে, বুঝবে, আমার পায়ের সাথে বাসটা কন্ট্যাক্ট আছে, তাই তো? আমি বাসের ওপর দাঁড়িয়ে আছি, আমার পেট, আমার নাক, চোখ বা আমার আপার বডির সাথে কোনো কন্ট্যাক্ট আছে? নেই কিন্তু, তাই তো? নেই, আমার পায়ের সাথে কন্ট্যাক্ট আছে। সেই জন্য বাস যখন থেমে গেল, পা তো চালাক, পা বুঝে গেল যে না থেমে গেছে, আমাকে থেমে যেতে হবে। পা গেছে থেমে, কিন্তু সামনে বডি গেছে এগিয়ে, আমি চলে যাচ্ছি এগিয়ে। এই জন্য, বুঝতে পেরেছো কেন হলো? পা গেল থেমে আর আমার সামনে বডি গেলো এগিয়ে, অটোমেটিকলি পড়ে গেলাম আমি। সেম জিনিস যখন এবার এক্সেলারেশনের জন্য দেবো, এক্সেলারেশনে আমি দাঁড়িয়ে আছি, হট করে গাড়ি ছেড়ে দিল, এই দেখুন পিছিয়ে গেলাম। মানে কি? পা তো চালাক, পা বাসের সাথে টাচ হয়ে আছে। হ্যাঁ পিছনে, এটা তো বোকা, এটা তো বোকা, তো পিছিয়ে গেল অটোমেটিক্যালি। বুঝতে পারছে না যে কি হচ্ছে না হচ্ছে, তো হাওয়া ধুলো অন্ধকার, পা বুঝতে পারছে। কেন? কি বুঝলে এখান থেকে? এই যে বুঝলে হচ্ছে এটা, যে আমাদের বডির থেকে বড় বিষয়, বডি নিজের স্টেট চায় মেনটেন করতে, কিন্তু এক্সটার্নাল ফোর্সের জন্য মেনটেন হয় না। আমরা তো চাচ্ছিলাম, আমার আপার বডি তো বডি, এ না হয় চালাক, এ বাসের সাথে রয়েছে, এ চালাক। আমার আপার বডি তো বোকা, বুদ্ধু, তো ও তো রয়েছেই নিজের মতন করে, নিজের একটা বডির মতন করে। তো কি হয়? তো হয় কি, বডি চাচ্ছে নিজের স্টেটটাকে মেনটেন করতে, কিন্তু পা বাসের সাথে কানেক্ট আছে বলে পা এগিয়ে যাচ্ছে, কিন্তু বডি এগোতে পারছে না। বডি কেন এগোতে পারছে না? নিজের স্টেটটাকে মেনটেন করার জন্য, স্টেট অফ পজিশন। এই জন্য প্রথমে একটা কথা বলেছিলাম না, যে চেঞ্জ অফ স্টেট মানে কোনো একটা বস্তু যদি রেস্টে থাকে বা কোনো একটা বস্তু যদি মোশনে থাকে, এই দুটা একটা স্টেট। স্টেট কি তবে? স্টেট কি? স্টেট হলো একটা রেস্ট, একটা মোশন। এগুলো কি একটা? এগুলো তো এফেক্ট না? রেস্ট একটা এফেক্ট, আমরা তোমার চোখে দেখতে পাচ্ছি রেস্ট অবস্থায় আছে, একটা বস্তু চলে গেল মোশন অবস্থায় আছে, এগুলো তো এফেক্ট। এগুলো কজ হচ্ছে নিউটন, এই যে ব্যাখ্যা হচ্ছে আস্তে আস্তে কেন রেস্টে আছে, কেন মোশনে আছে। তোমরা ফার্স্ট চ্যাপ্টারে রেফারেন্স ফ্রেম পড়েছিলে? রেফারেন্স ফ্রেম পড়োনি? রেফারেন্স ফ্রেমটা তো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, পড়োনি না রেফারেন্স ফ্রেম? এখানে পড়ানো হয়েছিল কি? তাহলে আমি আচ্ছা বেশ, আমি রেফারেন্স ফ্রেম তবে দেখিয়ে দেবো এখানে, ঠিক আছে? খুব সুন্দরভাবে এভাবেই বুঝিয়ে দেবো ভিজুয়ালাইজ করে। সো রেস্ট আর মোশন এগুলো কি? একটা স্টেট, রেস্ট অ্যান্ড মোশন, যেটা তুমি চোখের সামনে দেখতে পারছো। চেঞ্জ অফ স্টেট, কোনো একটা অবজেক্ট হোক, মানুষ হোক, যে কিছু ওটার স্টেট। তবে এটাও একটা স্টেট রইলো, এটাও একটা স্টেট। এদের স্টেট চেঞ্জ যে হবে, রেস্ট থেকে মোশনে যাচ্ছে, মোশন থেকে রেস্টে আসছে, রেসপন্সিবল কে? আবার বলো, ফোর্স একাই দায়িত্ব নিয়েছে যে আমি এদেরকে চেঞ্জ করবো স্টেটটাকে, তাই তো? কে রেসপন্সিবল? বলতে হবে, কে রেসপন্সিবল? ফোর্স। বেশ, তার মানে ফোর্স রেসপন্সিবল, ঠিক আছে, ভালো কথা। এবার আমি যেটা বললাম ফার্স্ট লতে, যে পাটা এগিয়ে যাচ্ছে, বডি স্টেট চেঞ্জ হতে চাচ্ছে না, ও চাচ্ছে না যে ও মোশনে যাক,
ঠিক আছে, বুঝবে। ও চাচ্ছে না যে মোশনে যাক, তাহলে এই যে আলটিমেটলি মোশনে চলে গেল, এর জন্য কে রেসপন্সিবল হলো? এক্স্যাক্টলি, ফোর্স। কার ফোর্স? গাড়ির ফোর্স, গাড়ির মেকানিক্যাল ফোর্স, আলটিমেটলি ফোর্স। ঠিক আছে, ঠিক আছে। এখন এই রিলেটেড কি পড়ানো যায়? ইনার্শিয়া কমপ্লিট হলো। আচ্ছা ঠিক আছে, তোমাদের আমি রেফারেন্স ফ্রেমটা কমপ্লিট করে দিচ্ছি। এটা চেঞ্জ করি, যদি আমি জিস্ট করে দেবো শেষে। কটা বাজে? একটা ক্লাস কতক্ষণ হয় আমি জানি না। কতক্ষণ থেকে পড়াচ্ছি আমি? 5:25 থেকে পড়াচ্ছি, মানে 1.5 আওয়ার পর একটা ক্লাস হয়। ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো। ঠিক আছে, সো রেফারেন্স ফ্রেম দেখো, প্রত্যেকটা আমি প্রথমে আবার, আর আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবে, দেখবে আমার কথাগুলোর পিছনে উত্তর লুকিয়ে থাকে। মানে আমি কোনো একটা কথাও অপ্রাসঙ্গিক বলবো না, যেটা থেকে মনে হয় যিনি মানে কোনো প্রাসঙ্গিকতাই নেই, বলবো না। তো আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবে, ঠিক আছে? রেফারেন্স ফ্রেম, ফ্রেম মানে কি? এক্স্যাক্টলি, এটাই উত্তর। রেফারেন্স ফ্রেম মানেও এইটাই। রেফারেন্স ফ্রেম, ফ্রেম মানে কি? ফ্রেম। কিন্তু রেফারেন্স মানে কি? রেফারেন্স মানে কি? ওয়ার্ডটাকে শোনা শোনা, কোনোদিন শুনেছো রেফারেন্স? কার রেফারেন্সে তুই এখানে এলি? বলে কখনো বলে তুই মানে কারো রেফারেন্সে পিএইচডি করতে যাচ্ছে বিদেশে? রেফারেন্স মানে কি বলতো? রেফারেন্স মানে হলো উইথ রেসপেক্ট টু, বাংলা ভাষা উইথ রেসপেক্ট টু। এটাকে যদি আমি আরও বিশ্লেষণ, বিশ্লেষণ মানে আর জুম আউট যদি করি, জুম ইন যদি করি, আরও জুম ইন করছি, কি এটা? সেটা হচ্ছে, ধরো আমি বললাম আমি আমি আমার হাইট সব থেকে ছোট, এই কথাটা কি কোনো মিনিং রয়েছে? কার থেকে সব থেকে ছোট মানে? না না, সব থেকে ছোট বলে বোঝা যায়, আমার হাইট ছোট, এই কথাটা কোনো মিনিং আছে? তোমরা হয়তো ভাবে ছোট মানে হয়তো বলতেছে যে স্যার যে 5 যদি বেসিক হাইট হয়ে থাকে সবার, 5 থেকে ছোট, বা 4 ফুট বা 2 ফুটের ছেলে একটা বামুন, হয়তো তোমরা মনে করছো। কিন্তু তোমরা 5 ধরে নিলেই কেন? কে বলেছে তোমাকে যে 5 একটা বেসিক হাইট? তোমরা বুঝবে, আমি কিন্তু ধীরে ধীরে এই রেফারেন্সের দিকে এগোচ্ছি। না, 5 নর্মাল ভাবে মানে এই যে নর্মাল ব্যাপারটা কি, এটা মানে কি, এর ফিজিক্যাল এক্সিস্টেন্স কি নর্মাল? নর্মাল মানে হচ্ছে, আচ্ছা তুমি ধরো কথার কথা, তোমাদের মনে করো, তোমাদের তোমরা মনে করো আজকে 30 না 60% পেলে পরীক্ষায়, কথার কথা, তোমাদের বাড়িতে খুব পেটালো তোমাদেরকে, ঠিক আছে? কেন পেটালো? কারণ বাড়ির লোকেদের কাছে নর্মাল নাম্বার হচ্ছে 85 থেকে 90%। বুঝবে, খুব পেটালো ওই জন্য। এবার তোমরা যদি বলো যে কে বললো তোমাদেরকে নর্মাল পার্সেন্টেজ মানে 85 থেকে 90%, তোমার বাড়িতে কি বলবে? এটা একটা গাইড, মানে বেসিক গাইডলাইন। সবাই এরকম ভালো ছেলেরা এরকম নাম্বার পায়, ভালো বা খারাপ ছেলেমেয়েরা, সরি, ভালো ছেলেমেয়েরা এর থেকে বেশি নাম্বার পায়, আর খারাপ ছেলেমেয়েরা এর থেকে কম নাম্বার পায়, পড়াশোনা যারা ভালো। তার মানে কি করেছো? এক্স্যাক্টলি, এটা বেঞ্চমার্ক, এটা একটা, বাস এটা একটা বেঞ্চমার্ক যে 80% থেকে 85% নাম্বার যারা উপরে পায় তারা ভালো, আর যারা নাম্বার নিচে পায় তারা খারাপ। এটা কি অ্যাকচুয়াল? অ্যাকচুয়াল তো না। তার মানে এটা একটা বেঞ্চমার্ক যেটা তৈরি করা হয়েছে। তেমনই আমি যদি বলি আমার হাইট ছোট, আমার তো এরকম একটা বেঞ্চমার্ক লাগবে। 5 ফুট 5টাকে গুড। আমি যদি আরো ভালো মতন ভাবে বলি আমার হাইট ছোট, কার থেকে? একটা বাচ্চার থেকে আমার হাইট ছোট না? বলতে পারি না, একটা লম্বা লোকের থেকে আমার হাইট ছোট, তার মানে আমার কারো রেফারেন্স ফ্রেম লাগবে, মানে কোনো একজনের সাপেক্ষে। হ্যাঁ, এইটাই বাস, এইটাই রেফারেন্স ফ্রেম। এটার মানে রেফারেন্স ফ্রেম, নাথিং মোর নাথিং লেস। রেফারেন্স ফ্রেম মানে কারোর সাপেক্ষে নিজেকে বা কারোর সাপেক্ষে অন্য কাউকে তুলে ধরা। সেটা আমি হাইট দিয়ে বললাম, বেশিরভাগ ক্ষেত্রে এখানে ফিজিক্সে ফোর্স হোক, ভেলোসিটি হোক, এক্সেলারেশন হোক, সব কিছু দিয়ে হয়। এখান থেকে রেফারেন্স ফ্রেম থেকে একটা আসবে ইনার্শিয়াল ফ্রেম,
ইনার্শিয়া ফ্রেম, আরেকটা আসবে নন ইনার্শিয়া ফ্রেম। এই রেফারেন্স ফ্রেম থেকেই, এই জন্য রেফারেন্স ফ্রেম শেখানোটা গুরুত্বপূর্ণ ছিল। তাহলে তোমরা যখন কোনো কিছু পড়বে তাহলে কীভাবে পড়বে রেফারেন্স ফ্রেম? এই একটা বড় লোক, দামড়া লোক, এখানে একটা ছোট লোক, এর থেকে হাইটে ছোট, বেসিকভাবে এটা। বা আরও যদি হয় একটা ট্রেন এঁকে দেবে, ওই ট্রেনটা মুভ করছে কার রেসপেক্টে? একটা রেস্ট অবজেক্টের রেসপেক্টে। মনে করো এইরকম একটা জিনিস, মনে করো তোমার ট্রেনে বসে আছো, ট্রেনে চড়েছো নিশ্চয়ই, ট্রেনে বসে আছো, তোমার ট্রেন থেমে আছে, পাশে ট্রেন এসে দাঁড়ালো, এই পাশে বা পাশে তোমার স্টেশন দেখতে পাচ্ছ। এবার হঠাৎ করে ট্রেন স্টার্ট দিল, তুমি কনফিউজ হয়ে যাও না যে কোন ট্রেন স্টার্ট দিল, ওটা নাকি এটা? তুমি কখন স্টেশন খোঁজার চেষ্টা করো বা কোনো গাছ বা কোনো লোক খোঁজার চেষ্টা করো যে কোন ট্রেন চলছে, ওকে দেখে বুঝবো। হয়তো করেছো কখন এরকম? নাকি চেষ্টাই করো না, চলছে চলুক আমার কি, এরকম ব্যাপার? হ্যাঁ, তখন তখন আরো বোঝা যায় না, তখন কিন্তু বোঝা যাবে না যে কে চলছে। হ্যাঁ, রাস্তার নিচে রাস্তা দেখে বোঝা যায়, তাই তো স্বাভাবিক। তার মানে রাস্তা দেখে তুমি কি কি নির্দেশ করো জানো? যে রাস্তা কিন্তু থেমেই আছে, রাস্তা কোনোদিন মুভ করতে পারবে না। বাস, হ্যাঁ, বা স্টেশন যদি দেখে দেখো, স্টেশন থেমে আছে, স্টেশন কোনোদিন মুভ করতে পারবে না। কিন্তু ট্রেন দেখে তোমরা বুঝতে পারো না, এটা তো হতে পারে না, তাই তো? কারণ ওই যে মনে হয় স্টেশন পিছনের দিকে যাচ্ছে, আমি এগুলো সামনের দিকে করছি যে, হ্যাঁ। সো ট্রেন দেখে তুমি কখনো বুঝতে পারো না, কারণ তুমি জানো তোমার মধ্যে কনফিউশন তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি যে ট্রেনও ছুটতে তো পারে, আমি ছুটতে পারি, ট্রেনও ছুটতে পারে, কে ছুটছে কে জানে, তাই তো? এটাই একটা কারণ। এইখান থেকেই রেফারেন্স ফ্রেমটা বোঝা যায় যে রেফারেন্স, তুমি যে চলছো সেটার জন্য একটা সঠিক রেফারেন্স ফ্রেম চাই, তোমার জন্য সঠিক একটা লোক চাই যাকে দেখে তুমি ডিস্টিংগুইশ করতে পারবে তুমি কে, তোমার এক্সিস্টেন্স কি। বুঝতে পেরেছো? ভারী ভারী কথা বলছি কোনো? ঠিক আছে, বেশ। আর খুব ফিজিক্স পড়তে গেলে সাবজেক্ট রিলেটেড, সাবজেক্ট ওরিয়েন্টেড ফ্রি থাকতে হবে, কারণ তোমরা যথেষ্ট বড়, তোমাদের বাচ্চারা যে শাসন করে করে পড়ানো হবে, তাই তো? যথেষ্ট ফ্রি থাকতে হবে যাতে তোমাদের ফিজিক্স রিলেটেড প্রবলেম শেয়ার করতে পারো। আরেকটা জিনিস, ফিজিক্সের প্রবলেম শুধুমাত্র কিন্তু থিওরিতে সীমাবদ্ধ না, এই থিওরিটা তখনই আরও ক্ল্যারিফাই হবে যতক্ষণ তোমরা ওই জিনিসগুলোকে অ্যাপ্লাই করছো। যতক্ষণ না পর্যন্ত ওই থিওরিগুলোকে অ্যাপ্লিকেবল জায়গায় আনবে না, ততক্ষণ কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না অতটা। বুঝতে পেরেছো? অ্যাপ্লাই তোমাদের করতে জানতে হবে, অ্যাপ্লাই করতেই হবে, ঠিক আছে? বেশ, তো রেফারেন্স ফ্রেম বুঝে গেছো। এবার রেফারেন্স ফ্রেমের মধ্যে ইনার্শিয়াল ফ্রেম রয়েছে, নন ইনার্শিয়াল ফ্রেম রয়েছে। এক বাক্যে শেষ করব, আমি ওই গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ওই সময় তোমার যাবো না, কারণ দরকার নেই তোমাদের, ঠিক আছে? ইনার্শিয়াল ফ্রেম হচ্ছে, মানে ইনার্শিয়াল ফ্রেম যেটা বলে, সেটাতে নিউটন যত ল আছে সব ফলো হয়। আবার বলছি, ইনার্শিয়া ফ্রেমে নিউটনিয়ান যত ল রয়েছে সেগুলো ফলো হয়, কিন্তু নন ইনার্শিয়া ফ্রেমে নিউটনের কোনো ল ফলো হয় না। ক্লিয়ার? একটা উদাহরণ দিতে পারবে নন ইনার্শিয়াল ফ্রেমে যেখানে কোনো নিউটনের ল ফলো হয় না? এখানে একটা সিউডো ফোর্স অ্যাপ্লাই হয়, যে জন্য সিউডো ফোর্স একটা ছদ্ম ফোর্স, মানে ইমাজিনারি ফোর্স, কিন্তু যেটা অ্যাকচুয়াল ফোর্সই নয়, ওর ফোর্সে এক্সিস্টেন্সই না। একটা এক্সাম্পল যদি দেই, আচ্ছা তুমি পারবে না, তো বলেছি তোমাদেরকে, এই নন ইনার্শিয়াল ফ্রেমের যে মধ্যে যে আমি বললাম এই যে সিউডো ফোর্স, এর একটা এক্সাম্পল হচ্ছে, তোমরা নাগরদোলনায় চড়েছো নিশ্চয়ই। নাগরদোলনায় যখন চড়ো, তোমাদের একটা সিট বেল্টের মতন দেওয়া হয় না, একটা লোহার একটা চাকতির মতন, তাই তো? যেটা নামিয়ে বুঝতে পারো। আমাকে একটা কথা বলো, কেন দেওয়া হয় এটা? উড়ে না যাও। উড়ে কোন দিকে না যাও জানো? বাইরে কোন দিকে উড়ে? বাইরে তো, ঠিক আছে, হ্যাঁ শেষ করেছি স্যার। তো উড়ে যে বাইরের দিকে না যাও, এক্স্যাক্টলি, এই যে এই ব্যাপারটা, এই যে, হ্যাঁ, এটার মানে কি? এই যে বৃত্তীয় গতি, সার্কুলার মোশন, এটা আমরা পরের চ্যাপ্টারে পড়বো। এই জন্য কোনো একটা সার্কুলার মোশনের দিকে যখন যাও, মনে করো ওই, বা তুমি হাতের মধ্যে পাথর পেঁচিয়ে পাথরটাকে ঘোরাবে, পাথরটা যদি ঘোরাও, মনে করো পাথর এখানে আছে,
টুক করে হাতের থেকে রশিটা ছিঁড়ে গেল, পাথরটা কোন বরাবর যাবে? ছিটকে সোজা যাবে, তাই তো? এই যে এইটা এইটা স্পর্শ বরাবর যাচ্ছে না, স্পর্শ ট্যানজেন্ট বরাবর, তাই তো? কিন্তু নাগরদোলনা যখন হয় না, নাগরদোলনা যে বসে থাকে নাগরদোলনার ভিতরে, ওরা অ্যাকচুয়ালি যায় স্পর্শক বরাবর, কিন্তু মনে হয় ওরা এই বরাবর যাচ্ছে, ফোর্সটা টানছে, হ্যাঁ, আর যাচ্ছে এই বরাবর, এই যে নিউটনের থার্ড ল, ডিরেকশন অপোজিট সাইডে। এটাকেই বলা হয় হচ্ছে অপকেন্দ্র বল বা সিউডো ফোর্স। আহা, সিউডো ফোর্স, বুঝতে পারলে? ক্লিয়ার হলো? তো আমাদের আজকে ইনার্শিয়া ফার্স্ট ল এর আগে যতগুলো পড়েছি সব শেষ। এরপরের দিন সেকেন্ড ল হবে, তারপরে সেকেন্ড ল থার্ড ল একসাথে হবে, তারপরে লিফট সংক্রান্ত যে প্রবলেমগুলো রয়েছে ওগুলো হবে। আর একটা দিন তারপরে একটা দিন পুলি প্রবলেম যত রকমের আছে, যত রকমের কম্পিটিটিভে হোক বা জেইতে হোক, যে কোনো ধরনের যত রকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, PYQ, সবাই একসাথে করিয়ে দেবো। ঠিক আছে? ওকে।